খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ইভেন হচ্ছে খুব সহজ একটা চ্যাপ্টার আমরা যদি চিন্তা করি, কারণ পড়াশোনা এখানে নাই বললেই চলে। কিন্তু কিছু ম্যাথ আছে, যে ম্যাথ গুলো হয়তো বা আসতে পারে, সো ওই ম্যাথ গুলা হচ্ছে আমরা করবো। ঠিক আছে, তাহলে মেইনলি কি বলছি, কিছু ম্যাথ থাকবে, যে ম্যাথ গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করবো। আচ্ছা, তাহলে ফার্স্ট যে জিনিসটা আমরা দেখবো, বা এই চ্যাপ্টারের যে মেইন জিনিস সেটা হচ্ছে কি, সেটা ফার্স্ট হচ্ছে মূলের ধারণা নিব। মূল জিনিসটা কি, ঠিক আছে, মূল জিনিসটা কি সেটা আমরা আগে দেখবো, দেন হচ্ছে আস্তে আস্তে আমরা আগাবো। তাহলে চলো আমরা যদি একটু দেখি কি সম্পর্কে ধারণা রাখবো বলছি, মূল সম্পর্কে ধারণা রাখবো। মূল, ঠিক আছে, বা তুমি এইভাবে লিখতে পারো মূল, একই কথা, বা শুধু এমনও লেখা যায়। এই যে মূল সংখ্যা বা মূল সমান সমান জিনিসটা কি, ঠিক আছে, মূল সমান সমান জিনিসটা কি সেটা হচ্ছে আমাদের বলি। আচ্ছা, মৌল কাকে বলো? মৌল হচ্ছে কোনো কিছু পরমাণু বলো বা যারই বলো, পরমাণুর ভরটাকে তুমি যদি গ্রামে প্রকাশ করো, বা অণুর ভরটাকে তুমি যদি গ্রামে প্রকাশ করো, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলি, মৌল বলি। ঠিক আছে, একটা আধুনিক যদি মূল সংখ্যা বলি, সেটা হচ্ছে এক মোল, বা মোল মানেই হচ্ছে সেটার মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যা কি থাকবে, পরমাণু, অণু, ইলেকট্রন, মানে যাই বলুক না কেন, কি থাকবে, পরমাণু অ্যাভোগাড্রোর সংখ্যা সমান এই থাকবে। তাহলে মোল মানেই হচ্ছে সেখানে কি, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর। তাহলে মোল মানে হচ্ছে পরমাণুর ভরকে গ্রামে প্রকাশ করলে সেটাকে আমরা মোল বলি। তাই পরমাণুর ক্ষেত্রে বা এক কথায় বললে গ্রাম পারমাণবিক ভর। মোল মানে হচ্ছে কি, গ্রাম পারমাণবিক ভর। মোল মানে হচ্ছে কি, তাহলে কোন একটা পারমাণবিক ভরকে তুমি যখন গ্রামে প্রকাশ করবা, যেটাকে আমরা গ্রাম পারমাণবিক ভর বলি, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, মোল বলবো। ঠিক আছে, তাহলে অণুর ক্ষেত্রে কি হবে, গ্রাম আণবিক ভর, তাই না, গ্রাম আণবিক, তাহলে কি করবো আমরা, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করবো। আণবিক ভরকে কি করবো, গ্রামে প্রকাশ করবো। ঠিক আছে, তাহলে গ্রাম আণবিক ভরকে আমরা মোল বলতে পারি। বা এক মোল যাই বলো না কেন, সেটার ক্ষেত্রে এন এ সংখ্যক কি থাকবে, এন এ সংখ্যক কি থাকবে, সেটা অণু হইতে পারে, এন এ সংখ্যক কি থাকবে, সেটা পরমাণু হইতে পারে, পরমাণু। তাহলে এক মোল যাই বল মানে কেন, এটা হচ্ছে আধুনিক, বা আয়ন হইতে পারে, ঠিক আছে, চার্জ হইতে পারে, যাই বলো সব একই কথা, যে এক মোল মানে সেখানে এন এ সংখ্যক অণু, পরমাণু এগুলো থাকবে। ভাইয়া যে এই ইউনিটের কেমিস্ট্রি আর হচ্ছে ডি ইউনিটের কেমিস্ট্রি সেম প্যাটার্নে কোশ্চেন করে। আচ্ছা, হ্যাঁ, সেম প্যাটার্নই, একটু এই ইউনিট যেহেতু বলছো, কিছু একটা দুটো ম্যাথ থাকতে পারে। ঠিক আছে, এই আহামরি তেমন কিছু না, বেসিক ঠিক থাকলে জাহাঙ্গীরনগর মোটামুটি সবই আনসার করতে পারবে। বাট ডি ইউনিটের বেসিকের পাশাপাশি হচ্ছে কিছু টপিক থাকবে যেগুলো হচ্ছে মুখস্থ থাকতে হবে, না হলে তুমি পারবে না। তো এই ইউনিটের ক্ষেত্রে বেসিকটা মেইন, ডি ইউনিটের ক্ষেত্রে বেসিক প্লাস হচ্ছে মুখস্থ বিদ্যা দুইটাই লাগবে। হ্যাঁ, আচ্ছা, তোমার কার আবেদন করছিস, আবেদন কার হয়েছে? আচ্ছা, তাহলে আবার আমরা মোল সমান সমান বলতে পারি যদি আয়তনের ক্ষেত্রে এক মোল মানে সেখানে 22.4 লিটার বা 414, এর আগে পড়ছি এগুলা কিন্তু, ঠিক আছে, 414 লিটার, ঠিক আছে, আয়তন হয়। বা এটা কোন জায়গায় থাকে, এটা এস টি পি। আচ্ছা, মোল সমান সমান 24 কি হবে, 7-8, তারপর কি হয় 9 লিটার। এটা কখন, এস এ টি, তাই না, এস এ মানে কি, অ্যাম্বিয়েন্ট, এই মানে কি, অ্যাম্বিয়েন্ট বা কক্ষ তাপমাত্রা, তাই না, আমরা পড়ছি এর আগে। আচ্ছা, তাহলে মোল মানে যখন তুমি কি করবা, পরমাণুর ভরটাকে কি প্রকাশ করবা, গ্রামে প্রকাশ করবা, সেটাকে আমরা বলবো। যেমন একটু যদি আমরা উদাহরণ আকারে দেখি বা বিস্তৃত আকারে দেখি, এটা বলতে আমরা কি বুঝতে, যেমন সোডিয়াম, আমরা জানি একটা পরমাণু, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কত, 23, কিন্তু এটাকে আমরা শুধু পারমাণবিক ভরই বলবো। কিন্তু যখন এই 23কে আমরা গ্রামে নিয়ে যাবো, 23 এই যে গ্রাম দিছি, তাহলে যখন আমরা কি গ্রাম পারমাণবিক ভর হয়েছে, বা যখন আমরা গ্রামে প্রকাশ করব পারমাণবিক ভরটাকে, সেটাকে আমরা মোল বলবো। তাহলে এটাকে গ্রামকে আমরা বলতে পারি 1 মোল হচ্ছে কি, সোডিয়াম। ঠিক আছে, তাহলে 23 গ্রাম সোডিয়ামকে আমরা বলতে পারি 1 মোল সোডিয়াম। বুঝতে পারছি? সেম ভাবে তুমি যদি একটা অণু নাও, যেমন হচ্ছে যে কোনো একটা অণু, যেমন H2O, তাহলে এটা হচ্ছে আমাদের জানি কত, 18, কিন্তু এই 18 শুধু তার আণবিক ভর। এই 18 তুমি যখন গ্রামে দিবা, এইটা হচ্ছে তোমার গ্রাম আণবিক ভর। তাহলে যখন আণবিক ভরটা গ্রামে প্রকাশ করবা, সেটাকে আমরা বলবো 1 মোল পানি, 1 মোল
পারি। কিন্তু এই 18 কিন্তু এক্সাক্ট না, হ্যাঁ। তোমার একটা এমসিকিউ আছে, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ বা মেডিকেল পড়তে চাও তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখে নিবা যে 18.0 সামথিং ভ্যালু যেটা আছে ওইটা হচ্ছে তোমার এক্সাক্ট আনসার হবে। বুঝছি? আচ্ছা, ওকে। সবাই একটু ক্লাসে শেয়ার করে দিতে পারো, ক্লাসে একটু শেয়ার করে দিতে পারো। ওকে, ক্লিয়ার টু? আচ্ছা, মেডিকেল অ্যাক্ট লাস্ট ইয়ারের আগের ইয়ারে বা বিভিন্ন সময় কোশ্চেন আসে, বা জাহাঙ্গীরনগর বা বিভিন্ন ভার্সিটিতেই আসে। ধরো একটা কোশ্চেন থেকে আমি তোমার করি যে এক মোল H2O, ঠিক আছে? এটা বলতে কি কি বুঝি আমরা, হ্যাঁ? এটা যদি একটু চিন্তা করতে পারি, এক মোল H2O বলতে আমরা বুঝতে পারি যে 18 গ্রাম H2O একই কথা, বা এক মোল H2O সমান আমরা বলতে পারি যে হচ্ছে 6.023 into 10 to the power 23, ঠিক আছে? এতটি অণু, ঠিক আছে? এতটি অণু সংখ্যা, তাই না? বা আমরা বলতে পারি এতটি মানে অ্যাভোগাড্রো সংখ্যা, এতটি পরমাণু বলা যাবে কেন? পরমাণু বলা যাবে এটা? এতটি কি পরমাণু? দেখ, আমি যখন অণু বলছি তখন পুরাটা মিলে কিন্তু অণু, কিন্তু আমি যখন পরমাণু বলবো পরমাণু কয়টা? হাইড্রোজেন আছে কয়টা? 2টা, অক্সিজেন আছে 1টা। তাহলে তখন কি হয়? এই ভ্যালুটা গুণ হয়, ঠিক আছে? এই ভ্যালুটা কি হয়? গুণ হয়, যতগুলো পরমাণু থাকবে তত দিয়ে। তাহলে জাস্ট পরমাণুর ক্ষেত্রেও অ্যাভোগাড্রোর সংখ্যাই ছিল যদি সিঙ্গেল পরমাণু হইতো। পরমাণু যেহেতু 3টা, একজন 3 দ্বারা গুণ করছে, বুঝতে পারছি? তাহলে এই ভ্যালুটা কত আসতেছে? তাহলে কি হবে এখানে বলতো? তাহলে 6.022 বা 23 একই কথা, 23 ইন্টু হচ্ছে কত? 3, এতটি পরমাণু, বুঝতে পারছি এখানে? তাহলে এটাও লিখতে পারি কেন? তাহলে মোট সংখ্যা বলতে, বা আমি বলতে পারি এর আয়তনটা হচ্ছে কত? 22.4 লিটার, বা আমি বলতে পারি আয়তনটা যদি SATP হয় যদি হয় তাহলে হবে 24.789 লিটার, বুঝতে পারছি? তাহলে যে কোনো কিছু এক মোল বলতে এইভাবে আমি তাকে প্রকাশ করতে পারি, ঠিক আছে? তাহলে তার যত ভর আছে সেই ভরটাকে তুমি গ্রামে নিবা, সেটা হতে পারে এবং গ্রেডের সংখ্যা সমান থাকতে পারে, বা তাদের 22.4 লিটার হতে পারে, এটা STP, ঠিক আছে? আর এটা কি SATP, বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে তোমরা যদি বলি কার্বন ডাই অক্সাইড কত হবে, যারা পারি তারা বুঝছি তারা হচ্ছে কমেন্ট করবে একটু, যারা বুঝছি তারা একটু কমেন্ট করবো। ক্লিয়ার এটা? তাহলে এই ছিল মোল সম্পর্কিত ধারণা। এখন আসলে তাহলে মোলটা ক্লিয়ার, তাহলে আমরা মোলের আধুনিক যে ব্যাপারটা সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যার যে ব্যাপারটা আছে সেটা, তাই তো? আচ্ছা, এরপর আসলে মোল সংখ্যা কি? মোল সংখ্যা যেটাকে n দ্বারা আমরা প্রকাশ করি, প্রকাশকটা কি? n দ্বারা প্রকাশ করি। এই মোল সংখ্যার ক্ষেত্রে অনেকগুলো সূত্র আছে, চেইন সূত্র বা নরমাল যেটা আমরা সূত্রটা জানি, n সমান w, ভর বা হচ্ছে কি? আণবিক ভর, ঠিক আছে? ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে সেটাই কি পাওয়া যায়? মোল সংখ্যা পাওয়া যায়। সেটাই কি পাওয়া যায় বলতো? মোল সংখ্যা পাওয়া যায়। আচ্ছা, এখানে চেইন কিছু সূত্র আছে, 5টা সূত্র আছে, ঠিক আছে? আমরা 5টা সূত্র যদি দেখে নিই। এরপরে যে আর কিছু সূত্র আছে, যেমন এটাকে আমরা লিখতে পারি যে হচ্ছে B ভাই 22.4 লিটার, ঠিক আছে? বা আমি লিখতে পারি B ভাগ হচ্ছে 24.789, বা আর কি আছে? VSV, ঠিক আছে? তারপর আছে PV ভাগ হচ্ছে RT সমান, তারপরে IT ভাগ হচ্ছে E, ঠিক আছে? তাহলে মূল সংখ্যার সাথে সম্পর্কিত কয়টা সূত্র? 3টা, 6টা। এই 6টা সূত্র বা 6 ভাবে লেখা যেতে পারে। এটা কি করা যেতে পারে? 6 ভাবে লেখা যেতে পারে, ঠিক আছে? কিন্তু মেইন হচ্ছে সূত্র হচ্ছে এটা আমরা সবচেয়ে বেশি ইউজফুল বা সংখ্যা আকারে বলে তুমি হয়ে চিন্তা করতে পারো। কিন্তু এই যে দেখো এখানে যতগুলো আয়তন আছে আমার মাথায় রাখতে, সবগুলো আয়তন লিটারে করবে, সবগুলো আয়তন কি এককে? লিটারে করবে, সবগুলো আয়তন লিটারে। তাহলে কোনটা কোন সময় সূত্র ফালাবা এটা কি বোঝার কথা। যখন ভর দেওয়া থাকবে তখন এই সূত্র ফালাবা, যখন শুধু আয়তন থাকবে এই সূত্র, যখন ঘনমাত্রার সাথে আয়তন, ঠিক আছে, তখন আমরা ফালাবো এই সূত্র, যখন চাপ তাপমাত্রা থাকবে তখন এই সূত্র। আর এটা হচ্ছে তড়িৎ রসায়নের ক্ষেত্রে, হ্যাঁ, যখন হচ্ছে কি থাকবে? তড়িৎ প্রবাহের একটা ব্যাপার থাকবে, সময় থাকবে, ঠিক আছে, তখন হচ্ছে আমরা এই সূত্রগুলা ফালাবো। যারা আমরা একদমই চিনি না, চিনার তো কথা, এটা কি? এটা হচ্ছে ভর, প্রদত্ত ভর। ভি তো সবসময় আয়তন, এস এখানে কি? ঘনমাত্রা, তাই না? ঘনমাত্রা না বললে একটু বইল। তাহলে পি কি? চাপ আমরা জানি। আর তো হচ্ছে বোলার গ্যাস, কালকে পড়াইছি। আই হচ্ছে এখানে কি? তড়িৎ প্রবাহ, তড়িৎ, ঠিক আছে, প্রবাহ। আর টি তো সময়। ই হচ্ছে তুল্য সংখ্যা, কি? তুল্য সংখ্যা।
এটা আমরা পড়বো আছে তুল্য সংখ্যা। F হচ্ছে ফ্যারাডে, এটা আমরা তৈরি ভাষায় পড়বো, হ্যাঁ ফ্যারাডে। তাহলে এই সূত্রগুলো তোমার মাথায় রাখবে, সবাই একটু নোট করবে আজকে, হ্যাঁ সবাই একটু নোট করবে। ওকে, আর বুঝতে সমস্যা হইলে তাহলে সেক্ষেত্রে আমাকে বলবা, আমি ট্রাই করবো যে বুঝাই দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এই কয়টা সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি, মূল সংখ্যাগুলোকে দেখতে পারি। তাহলে চলো আমরা যদি একটু কিছু ব্যাপারগুলো দেখি, একটু মূল সংখ্যা রিলেটেড ব্যাপার বা এই ম্যাথ গুলো যদি আমরা একটু করি। ঠিক আছে, যেমন এখানে একটা ম্যাথ দেওয়া যে 36 গ্রাম কার্বনের মূল সংখ্যা কত। দেখো কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, সূত্র কোনটা বলো, ডাব্লিউটা। তাহলে কি হবে, যে ডাব্লিউ, ঠিক আছে, এটা ডাব্লিউ, নিচে কি বলবে, আণবিক ভর। কার্বন আণবিক ভর কত, 12, ভাগ করলে কত আসছে, ঠিক বুঝছি কিনা। দেখো 36 গ্রাম পানির মূল সংখ্যা কত, তাহলে উপরে হচ্ছে ভর, এই যেহেতু ভর দেওয়া আছে, ঠিক আছে, এগুলো তোমরা জানো, জাস্ট একটু দেখবা। দেখো 1 মূল পানি বলতে বোঝায় কত, কেউ কেউ কিন্তু 18 টাকাই দেবে, কিন্তু দেখো এই 18, কিন্তু আনসার 18 গ্রাম পানি না। ঠিক আছে, আনসার কত, 18 গ্রাম পানি না। তাহলে আনসারটা কি আসলে, দেখো 18.0 এত বা এই যেটা আনসার হবে পানি বলছে না, 1 মূল পানি বলতে কি, তাহলে 18.03 গ্রাম, এটা তো গ্রামে তো প্রকাশ করতেই হবে, আর সাথে যেহেতু পানি বলছে এর জন্য পানি লাগছে, আনসার তাহলে খ। ঠিক আছে, তাহলে যদি এক্সাক্ট কোশ্চেন আসে, এই কোশ্চেনটাই তুলে দিল, অনুশীলনে যে কোশ্চেন অনেক আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি ঝামেলায় পড়বা। ঠিক আছে, তাহলে এক্সাক্ট ভ্যালুটা তোমার জানতে হবে। পদার্থের মোলার আয়তন, গ্যাসের মোলার আয়তন, এইটুকু কিছু রিডিং দিবা, এতে কোশ্চেন আসতে পারে। যে কোনো পদার্থের 1 মোল আয়তন, যে পদার্থের কি বলা হয়, মোলার আয়তন বলা হয়। তাহলে যদি গ্যাস হয় তাহলে গ্যাসের মোলার আয়তন। ঠিক আছে, দেখো তাহলে 1 মোল পদার্থের আয়তনকেই সে পদার্থের মোলার আয়তন বলা হয়। তাহলে গ্যাসের ক্ষেত্রে কি হবে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল গ্যাসের আয়তনকে গ্যাসের মোলার আয়তন বলা হয়। ডিফারেন্স কিছু, গ্যাসের আয়তনকে গ্যাসের মোলার আয়তন, নরমাল পদার্থের আয়তনকে মোল আয়তন বলা হয়। তাহলে এটা অবস্থা, তাপমাত্রা, চাপ, যে কোনো কিছুর উপরে কি হয়, এই আয়তনটা নির্ভরশীল হয়। এগুলো এমসিকিউ এর জন্য আসতে পারে। ঠিক আছে, এগুলো বেসিক ক্লিয়ার করে রাখলে এমসিকিউ এর ক্ষেত্রে ডিরেক্ট চলে আসতে পারে, মুখস্থ বিদ্যা বোঝাতে তেমন কিছু না। যেমন এই যে 18 গ্রাম পানি, 1 মোল পানি হচ্ছে 18 গ্রাম পানি, কিন্তু দেখো এই আনসারটা কিন্তু তাই এইভাবে দিলে হচ্ছে না। ঠিক আছে, হচ্ছে 18 গ্রাম পানি দিলে হইল না, তাহলে 18.02 গ্রাম পানি হচ্ছে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, ওকে। আর গ্রাম আর এমএল কি কথা আমরা জানি, সুতরাং তরল অবস্থায় পানির মোলার আয়তন হচ্ছে 18 গ্রাম। ঠিক আছে, গ্যাসীয় অবস্থায় কত, সেটা হচ্ছে 30.6 লিটার। এগুলো একটু দেখে রাখবে, হ্যাঁ, এগুলো কি করবো একটু দেখে রাখবে। এবার আমরা কালকে পড়ছি এসটিপি এসটিপির ভ্যালুগুলো পড়ছি এবং রেডিউস সংখ্যা এগুলো আমরা পড়ছি। তাহলে আমরা এই সূত্রগুলো, যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করি, ওই সূত্র রিলেটেড যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো করি। এখন ওই সূত্রফল তুমি ম্যাথ করতে পারো, যাদের সূত্রফল ম্যাথ করতে পারো না তাদের ক্ষেত্রে একটা ট্রিক আছে, ভাইয়া দেখাই দিবে। আগে আসলে সূত্রফল ম্যাথগুলো আমরা যদি করার ট্রাই করি। ঠিক আছে, বলছে একটি সোডিয়াম পরমাণুর ভর আছে, আরেকটা সূত্র লিখে দিই আমি। আচ্ছা, আরেকটা সূত্র লিখে নিলে বলো। আচ্ছা, এটা লিখে দিই, n ভাগ হচ্ছে n a, n হচ্ছে অণুর সংখ্যা, আর n এতে অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা জানি, হ্যাঁ, তার কয়টা আছে, 7টা। ঠিক আছে, এগুলো হচ্ছে সব সূত্র। n ভাগ হচ্ছে n a, n ভাগ n a, n ভাগ কি, n ভাগ n। ও আসলে তো 0 কেন হইলো, ওইটা এক্সাক্ট ভ্যালু। তুমি হাইড্রোজেনের এক্সাক্ট ভ্যালু যদি বসাও, অক্সিজেনের এক্সাক্ট ভ্যালু যেটা পর্যায় সারণীতে আছে, যত ভ্যালু, যেমন হাইড্রোজেন তুমি 1 ধরো, হাইড্রোজেন কি আসলে 1 না, 1.0008। তাহলে ওই যে 00 পরে যে 8 আছে, ওই 8 কে ধরবে, ধরতে হবে না ওইটা। এটা বই দেয়া আছে দেখা, এটা বই দেয়া আছে দেখা। আচ্ছা, কার জানি কনফিউশন, তার একটু দেখে দিই। এটা তোমার বই দেয়া আছে এর জন্য, দাঁড়াও দেখে দিচ্ছি। এই যে দেখো, পানির আণবিক ভর 18.2, এর জন্য তুমি দিচ্ছে, হ্যাঁ, হিসাব করছো হাইড্রোজেনের আর হচ্ছে অক্সিজেনের হিসাব করে 18.2 পাওয়া যায়। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এর জন্য। আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু এই পেজে আসছি, ফর্মুলা ভরটা কোনটা। ঠিক আছে, আণবিক ভর হয় নরমাল যৌগের ক্ষেত্রে, যদি আয়নিক যৌগ হয় তার ক্ষেত্রে আণবিক ভরকেই ফর্মুলা ভর বলা হয়। তাহলে ফর্মুলা ভর যেই কথা, আণবিক ভর একই কথা, আণবিক ভর কি একই কথা, বুঝতে পারছি। তাহলে আয়নিক যৌগের ক্ষেত্রে আমরা কি করবো, ফর্মুলা ভর চিন্তা করবো। কোন যৌগে, আয়নিক যৌগে আমরা ফর্মুলা ভরটা চিন্তা করবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি বলবো, কি দেখবো বলছি, ম্যাথ দেখবো। বলছি একটা সোডিয়াম পরমাণুর ভর কত, তোমার কাছে চাইছে কি ভর। তাহলে ভরের সূত্র কি, মূল সংখ্যা তোমার একটাই, ডাব্লিউ ভাগ হচ্ছে কি m। আর চাইছে কি একটি পরমাণু হোক, অণু হোক, টি সংখ্যা সূত্র কি তোমার, সেটা হচ্ছে n ভাগ হচ্ছে কি n a। বুঝছি কিনা, বুঝতে পারছি। তুমি যদি এই সূত্রটা ফালাইতে পারো, ধরতে পারো, কিচ্ছু না, যেটা চাবে সেটা সূত্র ফেলাবা, আর যেটা প্রথমে দেওয়া থাকবে সেটা সূত্র ফেলাবা, তাইলে হয়ে যাবে। তাহলে দেখো তোমার বের করতে বলছে পরমাণুর ভর, তাহলে পরমাণুর ভর মানে ডাব্লিউ, তাহলে এই গুণ হবে n a ইনটু হচ্ছে কত m।
ঠিক আছে, জাস্ট তুমি ভ্যালু গুলো বসাই দাও তাইলেই হবে। n n মানে একটি, তাহলে হচ্ছে 1 ইনটু m আণবিক ভর কার সোডিয়াম এই যে দেয়া আছে 23 বা তুমি তো জানো সোডিয়াম হচ্ছে কত 23, দ্বিতীয় হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা n মানে কি এটা আমাদের মুখস্থ করে দিই 6.022 ইনটু হচ্ছে কত 10 টু দি পাওয়ার 23। এখন সবচেয়ে বড় প্রবলেম যেটা হলো ক্যালকুলেশন করা, মানে ক্যালকুলেশন ভাই এখানে করব, এটা ক্যালকুলেশন সিস্টেমটা কি, নিচে যদি কোনো পাওয়ার থাকে সেটা কি সবার আগে তুলে ফেলবা, তাহলে এটা কি যেহেতু নিচে পাওয়ার আছে উপরে উঠলে কি ইনভার্স হবে, তাহলে ইনভার্স 23, বুঝছি কিনা, সহজ কিনা। আচ্ছা সবসময় পূর্ণ সংখ্যায় কাউন্ট করবো আমরা, সবসময় কি চিন্তা করবো পূর্ণ সংখ্যা। আচ্ছা তাহলে সবসময় কি বলছি পূর্ণ সংখ্যা এক্সাক্ট মান যাওয়া যাবে না, কাছাকাছি মানে যাবে, সহজ হয়ে যাবে। এই 6.00022 এটা আমরা কত ধরবো 6 ধরবো, এটা কত ধরবো তুমি বলো তো, এখানে তুমি কি ধরবা 6 ধরবা, তাহলে এখানে আছে শুধু 6, এখানে আছে কত ধরলাম 6, উপরে 24, 6 24 এর মধ্যে সুন্দরভাবে যায়, তুমি পারো না একটু ঝামেলা না, কিন্তু 6 এর 23 ধরলে ঝামেলা, 6 তুমি 24 ধরো, তাহলে উপরে কি 24, দেখো কাছাকাছি আসবে, একটু কম বেশ হবে আর কি। এখন দেখো কয় ঝামেলা 4 6 24, তাহলে ভ্যালু 4 আসবে, কিন্তু পুরোপুরি কি 4 আসবে, উপরে কি 24 আছে না, তার মানে কি কিছুটা কমবে, ঠিক আছে, এর নিচেও কিন্তু একটু বেশি আছে, তাহলে বুঝাই যাচ্ছে পুরোপুরি 4 হবে না, তার মানে ভ্যালুটা অ্যারাউন্ড 4 হবে, অ্যারাউন্ড কি হবে অ্যারাউন্ড 4 হবে, সেটা কত আমরা যদি লিখি 3.88 এরকম একটা ভ্যালু আসবে, তাহলে এখানে আমরা লিখতে পারি 3.89 কত 10 ইনভার্স 23, বুঝছি কিনা হিসাবটা ক্লিয়ার। তাহলে আমরা কি করব সবসময় পূর্ণ সংখ্যা চিন্তা করব, আর এটাকে সবসময় চিন্তা করব যেভাবে ভাগ সহজ হয়, ভাগ করা সহজ হয় সেইভাবে আমরা যাবো, বুঝছি কিনা ক্লিয়ার। এটা আর যদি একটা করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি বলছিলাম যে এভোগাড্রো ম্যাথ গুলো করাবো না, সেম এই ম্যাথ গুলো এভোগাড্রো ম্যাথ, ঠিক আছে 3.82, আচ্ছা আমি একটু বেশি লিখছি, যাই কাছাকাছি 8 তো আছে, ঠিক না। আচ্ছা দেখো একটি পানির অণুর ভর কত, যারা পারবো তারা কমেন্ট করে ফেলবো, এই যে জানলি কত 19 20 আসছে, জিএসটি তে 20 21 আসছে, ঠিক আছে। আচ্ছা একটা পানির অণুর ভর কত, আজকে ভর পেয়েছে, তাহলে সূত্র কি W ভাগ হচ্ছে m সমান সমান একটি টি মানে একই কথা m বাই m, পারবা এটা পারো তো কথা, তাহলে এই W টা বের করবা, m একটি তাহলে 1 ইনটু m ওই পাশে যাবে আণবিক ভর, পানির আণবিক ভর কত 18 ভাগ n এ অ্যাভোগাড্রোর সঙ্গে 6.022 ইনটু হচ্ছে কত 10 টু দি পাওয়ার 23। তাহলে আমি কি বলছি একটু আগে বললাম, কি জানি বলছি কি করতে হবে, এই tan ইনভার্স থেকে তুমি সবার আগে সূত্রটা দিবা, তাহলে tan ইনভার্স 23, পূর্ণ সংখ্যাটা ধরো 6 18 3 6 18, কিন্তু দেখো নিচে কিন্তু একটু বড় মান দিয়ে ভাগ করলে মান ছোট হয়ে যায় না, ছোট হয়ে যায়, তাহলে নরমালি 3 আসতো, অ্যারাউন্ড কত আসতো 3 আসতো, কিন্তু 3 থেকে একটু কম হবে, তাহলে বুঝা 3 একটু সমস্যা, তুমি অ্যারাউন্ড 3 এর কাছে একটা মানে হয়তো পাবা, তারপরে সেটা মান হচ্ছে 2.99 একটু এই যে 22 নিচে বড় দিয়ে ভাগ করলে কি মান কমে যায় কিছুটা, 3 এর চেয়ে একটু কমছে 0.01 কমছে, বুঝছি তাই কত সহজ। আচ্ছা এটা পারার কথা, 1 গ্রাম হাইড্রোজেন এটা করে দেখো, এই যে আমি 19 20 কোশ্চেন, জিএসটি তে 20 কোশ্চেন, এটা করো। আচ্ছা এটা করার একটা ট্রিক দেই, যদি এরকম কোনো স্বাক্ষরের ম্যাথ আসে, কি স্বাক্ষর কি বলছে স্বাক্ষরের ম্যাথ আসে, স্বাক্ষর যার মধ্যে তার স্বাক্ষর থাকে, স্বাক্ষরের ম্যাথ আসলে তোমার আনসার সেটা কি, সেটা চোখ বন্ধ করে 5.5 ইনটু 10 টু দি পাওয়ার 18, ঠিক আছে কি বলছি 10 এর পাওয়ার 18 হবে, এখানে 5 পয়েন্ট সামথিং হবে, তাহলে 5 আর 18 ফিক্স, মাঝখানে একটু উল্টা পাল্টা থাকতে পারে, তাহলে স্বাক্ষরের ম্যাথ আসলে 18 আর 5 ফিক্সড, 18 আর 5 কি ফিক্সড, ঠিক আছে 18 5 কি ফিক্সড, বাকিটা একটু একটু কি আসবে উল্টা পাল্টা আসতে পারে, ক্লিয়ার এইটুকু। আচ্ছা দেখি এই ম্যাথটা আমরা কেমন পারি, যারা হাইড্রোজেন একটা পারো তারা কমেন্ট করো। বলছে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টি অণু থাকে, তার লাস্টে কি আছে কয়টি সংখ্যা, সংখ্যা মানে এভোগাড্রো সংখ্যার যে সূত্রটা কি n ভাগ হচ্ছে কি n a সমান সমান, তাই দেয়া আছে প্রথমে কি ভর, ভরের সূত্র একটাই W ভাগ হচ্ছে কি m, ওই 6টা সূত্র যদি তোমার ধারণা থাকে তাহলে আশা করি জীবনে প্রবলেম হবে না। তাহলে তুমি বের করবা কয়টি, টি মানে এই যে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো তাহলে এটা কি হবে, এই যে n টাকে আমি রাখবো ওই পাশে পাঠিয়ে দেবো n a টাকে W, আচ্ছা W ইনটু n a, এটাই করাচ্ছি আর করাবো না, নিচে হচ্ছে কি m, নিচে হচ্ছে কি m, তাহলে ভ্যালুটা W এর ভ্যালু কত দেওয়া আছে 11 ইনটু n এ তো আমরা জানি 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23, নিচে ভাগে কি যাবে m আণবিক ভর, কার্বন ডাই অক্সাইড আণবিক ভর আমরা সবাই জানি কত 44, কত 44, বুঝছি কিনা। আচ্ছা তাহলে আমরা কিভাবে আমরা করতে পারি, তাহলে সবসময় চিন্তা করো কি বলছি সহজ ভাবে চিন্তা করা লাগবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো কিভাবে সহজ হবে, কাটাকাটি করা যায় হবে, এইবার তার কোনো এটা চেঞ্জ করার কিছু নাই, জাস্ট এইটুকুর মধ্যে কাটাকাটি, দেখো 11 দিয়ে 40 টাকাটা কয়বার যায় 4 2 40, ঠিক আছে, তাহলে বুঝাই যাচ্ছে কয়বার যাবে 4 বার যাবে, তাই না 4 বার গেছে, কত গেছে 4 বার যায়, কয়বার যায় কাটলে 4 বার যায়,
তাহলে নিচে কত আছে 4, 4 দ্বারা 6, 6 মধ্যে একবার তো স্বাভাবিক ভাবে যায়, বুঝাই যাচ্ছে আনসার 1 পয়েন্ট হবে। আর কত যায়, ঠিক আছে 4 এর পর আর 2 থাকে, একটু সিম্পলি চিন্তা করলে 8 হইলে সুন্দর হবে হচ্ছে কি 2 হইতো, তাহলে বুঝাই যাচ্ছে আছে বাপটি 2, তাহলে কত হবে 1.5, ঠিক আছে। আর 23 তো 23 আছে। এক্সাক্ট যাওয়া যায়, আমি বলছি এক্সাক্ট তোমার ক্যালকুলেটর না, তুমি ক্যালকুলেটর না, তার কাছাকাছি যাওয়া যাবে। দেখো 1.5 এইটুকু তো ঠিক আছে, 10 to the power 23 বুঝছি 23। আচ্ছা ওকে, প্রমাণ তাপমাত্রা যেহেতু একটা লিটারের ম্যাথ করে শেষ করে আছে, ভালো কথা। এখানে যদি আমি দেখো কি চাইছে, এটা চাইছে কিন্তু অণু, তোমার কাছে কি চাইছে, অণু চাইছে। হ্যাঁ, কয়টি অণু, যদি পরমাণু বলতাম তাহলে কি হতো বলতো, এই পরমাণু বললাম, এই কমেন্ট করো পরমাণু যদি বলতাম, এই ম্যাথে জাস্ট পরমাণু চাইছে, সেম পরমাণু চাইছে, কার্বন ডাই অক্সাইডের কয়টি পরমাণু থাকে, তার আনসারটা করো দেখি কি বুঝছো। আনসার না করতে পারলে ফোনের মধ্যে দিয়ে দুইটা পিটে আসবে, প্রথম লাইনে বুঝিয়ে দিছে এটা, ঠিক আছে, প্রথম লাইনে বুঝিয়ে দিছে। এখন আসো যা সবাই আনসার করো, 1 মিনিট টাইম, তারপর আমরা আরেকটা শুধু আয়তনের ম্যাথ বুঝবো, তাই শেষ করে দেবো। আচ্ছা, আয়তনের ম্যাথ একটা আছে, আয়তনের ম্যাথটা করি আমরা, এই 36 নম্বর ম্যাথটা করবো, আশা করি আমরা সব পারবো। কি বলছি, পরমাণু পরমাণু, তাড়াতাড়ি দ্রুত, 1 মিনিট টাইম, 10 সেকেন্ড, 1 2 3 4 5 6 7 8 9 9 শেষ হয়ে গেল কিন্তু 10 মিনিট। কমেন্ট করো তাড়াতাড়ি করো। ওকে, তাই আমরা কি করবো, এইটা 36 নম্বর এই ম্যাথটা জাস্ট একটু যদি দেখি, ঠিক আছে। কি বলছে আমাদের, কেউ কমেন্ট করছিস না, পরমাণু হলে 2 গুণ হবে, স্মৃতি একটা নাকি, স্মৃতি একটা, হ্যাঁ তাও তো বলছে, এর জন্য তোমাদের থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাঙ্কস তোমাদের। বাট তুমি কার্বন ডাই অক্সাইড পরমাণু কয়টা, স্মৃতি একটা তুমি বলছো, এই জন্য তুমি গুড, বাট কার্বন ডাই অক্সাইড পরমাণু কয়টা, এটা একটু কমেন্ট করো তো আমারে স্মৃতি। আচ্ছা, বলছে 1 ml অক্সিজেন গ্যাসে অক্সিজেনের কয়টি অণু বিদ্যমান, টি মানে সংখ্যা এবং একটা সংখ্যা, তাহলে সূত্র কি জানি আমরা, n ভাগ হচ্ছে n সমান সমান তিনটা, ওকে স্মৃতি একটা 3টা, ওকে। তাহলে ওখানে বললেই দিতে আমার যে 3 দ্বারা গুণ হবে, তাই নিয়ে আমি খুশি থাকতাম। 3 দ্বারা গুণ করলে কত হয়, দেন 3 দ্বারা গুণ করলে, আচ্ছা কি জানি বলছিলাম, আচ্ছা কয়টি, তাহলে ml এর সূত্র কি আছে, দেখো ml এর সূত্র অনেকগুলো আছে কি, আয়তনের সূত্র অনেকগুলো আছে না, একটা SV আছে, একটা B বাই 22.4 লিটার আছে, আর একটা B বাই, দেখো আয়তনের সূত্র কি কি আছে আমরা পড়াইছি, B ভাগ হচ্ছে 22.4 লিটার, বা পড়াইছি B ভাগ হচ্ছে 24.789, তারপর B হচ্ছে কি SV আর কি, B এর সাথে SV, তাই না। এখন এটা তো সম্ভব না, কারণ ঘনমাত্রা নাই, এটা বাদ। আর শুধু যেহেতু শুধু আয়তনের দেওয়া সূত্র কোনগুলো, এই দুইটার মধ্যে একটা, কিন্তু বলছে প্রমাণ তাপমাত্রা মানে কত 0 বা STP, তাহলে বুঝাই যাচ্ছে আমরা কোনটা নিব, B বাই 22.4 লিটার একটা বুঝছি, এই জন্য B বাই 22.4, তাহলে বের করবা কোনটা, nটা বের করবা। আমি nটা যদি রাখি তাহলে কি হবে, nটা রাখলে বাকি বুঝাই যাচ্ছে যে V ইনটু হচ্ছে কত, Na ভাগ হচ্ছে কত 22.4, কত 4 হবে। হ্যাঁ এটা এখন ইমরান হোসেন, হ্যাঁ স্মৃতি একটা 4.5 গুণ, হ্যাঁ এটা প্রথমেই বললাম, যতগুলো পরমাণু থাকবে ওটা জাস্ট গুণ হবে, ওটা কি হবে, গুণ হবে, এত পরমাণু হবে। আচ্ছা ওকে, তাহলে আয়তনের মান কত, 1 এটা কি আসলে 1 হবে, বলো তো আমার একটু, আয়তন 1 দেয়া, এটা কি 1 হবে। দেখো আমি প্রথমে যখন আমি বলি তখন আমি বলছি এখানে যতগুলো আয়তন আছে সবগুলো কি করতে লিটার, এটা ভুলা যাবে না, তাহলে তুমি ম্যাথ ভুল করতে আসবে না, সবগুলো কি করতে বলতো, সবসময় লিটার রেখে নিতে পারো, তাহলে যে কোনো লিটার রেখে, এটারও লিটার রেখে নিতে পারো, 22.4 লিটারকে তুমি তাহলে ml নিতে পারো, তোমার যেটা ভালো লাগে, যেটা সহজ হয় এটা করতে পারো। এমন হলে 22 লিটারের সহজ হবে, কারণ তুমি জাস্ট লিটার থেকে ml গেলে 10 টু দি পাওয়ার 3 হয়। এটা এর আগের ক্লাসে সুন্দর করে বুঝাইছি, যারা দেখো নাই ভিডিওটা ইউটিউবে দেওয়া আছে, আমাদের পেজে গ্রুপে আছে, দেখতে পারো। তাহলে লিটার থেকে দিলে সহজ হবে কেন, কারণ উপরে থাকলে একটা দশমিক মান আসবে, নিচে থাকলে 10 ইনভার্স করে দিলে তুমি, তোমার জন্য সহজ হবে হয়তো। তাহলে চলো আমরা উপরে ml রাখলাম, নিচের 22.4 লিটারটাকে আমরা জাস্ট ml নিয়ে গেলাম, কি হবে 10 টু দি পাওয়ার 3 দ্বারা, বড়টা থেকে ছোট দেখলে সবসময় গুণ হয়, বড় থেকে ছোট দেখলে কি হয়, গুণ হয়। আর কি ছিল Na, তাহলে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23, বুঝছি কিনা। আচ্ছা তাহলে উপরে নিচে তুমি কিন্তু কেটে নিতে পারো না,
তিনটা কেটে দিতে পারো, বা তোমার যদি এমনি কাটতে সমস্যা হয় তাহলে তুমি কি করতে পারো বলো? তাহলে তুমি কি করতে পারো সুন্দরভাবে, কি করতে পারি আমরা, আমি জাস্ট ক্যালকুলেশন গুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। তাহলে আমি কি করতে পারি, এটার উপরে তুলে দিতে পারো, ঠিক আছে? যেমন উপরে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এই লেভেল তুই কাটতে পারো, যদি এমনি কাটতে সমস্যা হয় তাহলে -3, ঠিক আছে? এখন তো কাটা সহজ হবে, নিচে হচ্ছে কত 22.4, ঠিক আছে? বুঝছি কি? আচ্ছা, তাহলে এই 6 দ্বারা 22 কে ভাগ করলে কয়বার যায়? 6 দ্বারা 22 কে ভাগ করলে কি হয়, কয়বার যায়? 1 ইনটু 1000 হবে। মাহমুদ এখন দেখে আছে, বলো কি হবে? 6 দ্বারা ভাগ করলে কত যায়? 3 6 18, 3 তো যাবে অ্যাটলিস্ট, তাই না? 3 তো যাবে, কি হবে? কত হবে বলো? ঠিকঠাক আছে? কত হবে? আসসালামু আলাইকুম মাহমুদ ভাই, কেমন আছেন? গত ইয়ার সিটি পাইতেছিলাম, যে এদিকে আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, নরন নাহার ঈশা দেওয়া, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো সেটা, ঠিক আছে? এই বললাম দেখ নরন নাহার দেন আমাদের স্টুডেন্ট, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো, দাওয়াত রইল আমার ক্যাম্পাসে, ঠিক আছে? আহ, চলে আসি সবাই ইনশাআল্লাহ। আজকে যারা লাইভ দেখতেছে এখন থেকেও হয়তো সবাই ইনশাআল্লাহ আশা করি সবাই চান্স পাবে, ঠিক আছে? তো একদিন তোমরাও হয়তো কমেন্টে বলবো যে ভাইয়া আমি অমুক জায়গায় আছি। তো দেখো টিচার হিসেবে আমাদের পূর্ণতা বা প্রাপ্তি হচ্ছে এটাই, যে হচ্ছে তোমার চান্স তোমারই, তোমার লাইফ তোমারই, তুমি বড় জব করবে এটাও তোমার, ঠিক আছে? সমাজের স্বীকৃতি সেটাও তোমার, ঠিক আছে? আমার কি, আমার হচ্ছে এখন, হ্যাঁ তুমি বলতে পারো যে ভর্তি হয়েছ টাকা দিছ, তাই না? হ্যাঁ ভর্তি হয়েছে টাকা দিছ, এটা ঠিক আছে যে টাকা দিছ, এখন তুমি চান্স না পাইলেও তো আমরা টাকা দিছিলাই, ঠিক আছে? তাই না? তুমি যখন আমার কাছে ভর্তি হয়েছো বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয়েছো তখন তুমি টাকা দিয়েই ভর্তি হও, তাই না? সো ওই টাকাটা অটোই হয়ে যাচ্ছে, তো তুমি চান্স না পাইলেও কিন্তু আমার কিছু যায় আসে না। বাট টিচার হিসেবে সার্থকতা, বা এটা আমার না প্রত্যেকটা টিচারের ক্ষেত্রে একই ফিলিংস আসার কথা, যখন যে শুনে তার স্টুডেন্ট একটা জায়গায় আছে। যেমন আমি জাহাঙ্গীরনগর যখন দেখি যে মানে আমার স্টুডেন্ট, আমি চিনি না কাউকে, যেমন অনলাইনে পড়াইছি কাউকে তো চিনার কথা না, আমি কারো তো ফেস দেখি নাই, তো রাস্তা দিয়ে যাচ্ছি কেউ এসে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আমি আপনার অফিসে স্টুডেন্ট ছিল। তো এই যে ভালো লাগাটা, ঠিক আছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, ঠিক আছে? ভিতর থেকে একটা আত্মতৃপ্তি আসে, ঠিক আছে? মনে হয় নিজের সার্থক মনে হয়। যাই হোক, ভালো লাগা কাজ করে। আমি চাই তোরা সবাই অনেক বড় বড় জায়গায় যা, অনেক বড় হোক, ঠিক আছে? বিনিময়ে আমাদের চাওয়া একটাই, যে হচ্ছে সবসময় সৎভাবে থাকা, সৎভাবে থাকবি ভালো। আমি যেটা বড় মানে এস্টাবলিশ হওয়াটা নর্মাল ব্যাপার, তুমি পড়াশোনা করতেছো, কষ্ট করতেছো, এস্টাবলিশ তুমি হবেই, বাট অনেস্ট থাকাটা, ঠিক আছে, সৎ থাকাটা, বিশেষ করে ভালো মানুষ হওয়াটা, এইটা টাফ, ঠিক আছে? তো এইটা যেন হইতে পারে, এটার দিকে মনোযোগ দেওয়া, যারা চান্স পেয়ে গেছো বা যাদের সফলতার দিকে আগে গেছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে? মা বাবার পর ভাইয়াদের অবদান ভুলার মতো না। আচ্ছা যাই হোক, এত প্রশংসা করার কিছু নাই, যাক ভালো লাগলো আসলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? দাওয়াত ইনশাল্লাহ, এই ব্যাচের পোলাবান তো তোরা আরো ভালো করবি ইনশাল্লাহ, অনেক বড় বড় জায়গায় যাবি, ঠিক আছে? এরকম হয় যেমন আমি মেডিকেলে চান্স পাইনি, ঠিক আছে? আমি এমন অনেক স্টুডেন্ট পড়াইছি যে আমার স্টুডেন্টই মেডিকেল চান্স পাইছে, এরকম অনেক জায়গায়, মোটামুটি সব মেডিকেলে এরকম স্টুডেন্ট আছে যে চান্স পাইছে, ঠিক আছে? তো মেডিকেল স্টুডেন্ট আমি পড়াই অনেকদিন যাবো, 3 4 বছর পরে। তো যাই হোক, তো নিজে কিন্তু চান্স পাইনি, ঠিক আছে? কিন্তু আমার স্টুডেন্ট অনেক চান্স পাওয়া আছে, তো এইটাই যে তো এটাই ভালো লাগা কাজ করে যে আমি নিজে পাইনি, অ্যাটলিস্ট যেটা নিজের অতৃপ্ত ছিল আপনার, সেটা কিছুটা হইলো যে না আমার স্টুডেন্ট চান্স পাইছে বা কিছু একটা। ওকে ঠিক আছে, গল্প অনেক হবে, সবাইকে ভাই ক্লাসের পড়াটা ভিডিও দিলে ভালো হতো, তাহলে ওই অল্প সময় নোট করা লাগতো না। নোট করলে এটা নিজের উপকারিতা, ঠিক আছে? নোট করলে উপকারিতা, বাট যেহেতু টাইম কম করা যাইতে পারে, বাট আমি নোট করা বলতে আমি হচ্ছে প্র্যাকটিস করাতে হচ্ছে বেশি বিশ্বাসী। তো আমি যদি পিডিএফ দিয়ে দিই তাহলে তোমার জন্য কি হবে, তুমি ফাঁকিবাদ যে ব্যাপারটা, এই ব্যাপারটা থেকেই যাবে। তো যদি পারো নিজে নোট করা, দেখি ট্রাই করবো আমি, এটা মাথায় থাকবে এটা। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতেছিলাম, আমরা যদি ভাগ করি 22 6 দ্বারা, ঠিক আছে? 3 বার তো স্বাভাবিক যাই, তার মানে 3 এর বেশি থাকবে নিচে, তাই না? 3 এর বেশি থাকার কথা, 3 6 18, তাই না? 3 এর বেশি থাকবে, ধরলাম 3.3,
3.5 তো ধরে নিলাম 3.5, ঠিক আছে, বা 3.5 উপরে, ঠিক আছে, নিচে আছে 4ই ধরে নিতে পারি আমরা। 24 হলে 4 হইতো, 4ই যদি ধরে নিই, 1 মিনিট যদি 4 ধরে নাও, ঠিক আছে, আমি ধরে নিলাম 4, তাহলে 1/4, যদিও নিচেরটা আসলে 4 না, ঠিক আছে, নিচেরটা আসলে 4 না, ঠিক আছে, তাহলে কি হবে ইনটু 10 টু দি পাওয়ার 3 কাটলে কত থাকে 20, ঠিক আছে, তাহলে 4 দ্বারা কাটলে কত আসে 0.2, তাই না, 0.2 ইনটু হচ্ছে 20, ঠিক আছে, কি কত 20। এখন দশমিক যেহেতু পূর্ণ সংখ্যা, যদি নিচে দশমিক 1 ঘর নিলে কি হবে, এখান থেকে কি হয়ে যাবে বলো তো, বলো 10 টু দি পাওয়ার 1 কমে যাবে, তাহলে কি হবে 2 পয়েন্ট সামথিং ইনটু হচ্ছে কত 19 হবে। এখন এখানে যে আমি 2 লিখছি, এটাকে আসলে 2 হবে কিনা, কারণ এখানে তো 4 না, তারপর 2 এর বেশি মান আসবে, কারণ নিচে ছোট মান দিয়ে ভাগ করলে উপরে মানে মানটা ভ্যালুটা বড় আসে, আর বড় মান দিয়ে ভাগ করলে কি হয় ছোট আসে, তাহলে 2 পয়েন্ট সামথিং হবে, 2.68 এরকম একটা মান আসছে, কারণ এখানে মান কত আসবে 3.3 আর কি, এটা কত 3.5 দশমিক সামথিং, তো বুঝে যাচ্ছে এখানে মান বেশি আসবে, ঠিক আছে, এটা 26 তো 2.6 তো আসাটা জরুরি, এর জন্য এটারে তুমি কি হয়ে গেছে যে 26 মানে 2.68 হয়েছে, হ্যাঁ, তো আশা করি পারার কথা। ওকে, তাহলে এই রিলেটেড ম্যাথ শেষ, ঠিক আছে, তাহলে আশা করি এগুলো তোমরা পারবা, ঠিক আছে। আমি কি বলছি জানি, যদি কি হয় স্বাক্ষর রিলেটেড কোনো ম্যাথ থাকে, ভ্যালু কি আছে এটা মুখ্য না, স্বাক্ষর রিলেটেড ম্যাথ থাকলে 5 থাকবে 10 টু দি পাওয়ার 18 থাকবে, 5 থাকবে এবার কি থাকবে 18, স্বাক্ষর রিলেটেড ম্যাথ আসলে এই ব্যাপারটা থাকবে, ক্লিয়ার। আচ্ছা, ওকে, এরপর আসো আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মোলারিটি বা হচ্ছে ঘনমাত্রার যে প্রকাশক গুলো আছে সেগুলো আমরা পড়বো। তাহলে চলো ঘনমাত্রার প্রকাশক গুলো যদি আমরা একটু পড়ে নিই। আচ্ছা, আর এখানে কিছু ইম্পর্টেন্ট একটা দুইটা লাইন আছে, এগুলো নিজে নিজে একটু পড়ে নিতে সুন্দরভাবে আমি লাগাই দিছি, এগুলো একটু পড়ে নিবা। তাহলে আমরা ঘনমাত্রার প্রকাশক এই টপিকটা পড়বো, ঘনমাত্রার প্রকাশক, ঘনমাত্রার প্রকাশক, ঠিক আছে। ঘনমাত্রার প্রকাশ বা প্রকাশক গুলো অনেকগুলো আছে, সেগুলো পড়ার আগে আমরা একটা টার্ম শিখবো, সেটা হচ্ছে তুল্য সংখ্যা, যেটা আমার লাগবে তো ঘনমাত্রা পড়তে গেলে, বা এটা সব জায়গায় লাগবে তুল্য সংখ্যা, ঠিক আছে। তুল্য সংখ্যাটা খুব সুন্দরভাবে আমরা বুঝে নেব। তুল্য সংখ্যা কার সাথে মিলানো যায়, তুল্য সংখ্যা অনেকটা অম্লত্ব ক্ষারকত্বের সাথে সম্পর্কিত, বা অম্লত্ব ক্ষারকত্ব যে ভ্যালু গুলা সেটাই তুল্য সংখ্যার ভ্যালু একই, তাহলে আমরা একসাথে আমরা দুইটা টপিক করে দিচ্ছি। তাহলে আরেকটা কি বললাম, অম্লত্ব বা হচ্ছে কি ক্ষারকত্ব, অম্লত্ব বা ক্ষারকত্ব একই জিনিস, তাহলে এটা বিভিন্ন জায়গায় আসবে, ঠিক আছে। আমার বললো না এই চ্যাপ্টারে কেন পড়াইনি, ঠিক আছে, তুমি ধারাবাহিকতা, যেহেতু আমি ফ্রি ক্লাস নিচ্ছি, কালকের ক্লাসটাই ফ্রি হবে আমাদের, তোমরা জানো কিনা আমাদের অফিসিয়ালি ব্যাচের 15 তারিখ পর্যন্ত হচ্ছে 500 টাকা ছাড়, 1699 টাকা, এটা কিন্তু পরে আর থাকবে না, আর কালকের পরে আর ফ্রি ক্লাস থাকবে না, ঠিক আছে, কালকে লাস্ট ফ্রি ক্লাস হবে, এরপর আর ফ্রি ক্লাস হবে না, সো যারা ভর্তি হও নাই হয়ে যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, ধারাবাহিকতা, তুমি যদি আমার স্টুডেন্ট হয়ে থাকো, আমার ক্লাস করে তুমি ধারাবাহিকতা থাকতে হবে। কালকে আমি একবার এসটিপি পড়াইছি, আজকেও যদি এই চ্যাপ্টার আছে এই টপিক, আজকে আমি তোমার যদি এসটিপি পড়ে তাহলে তোমার টাইম লাগবে, অবশ্যই এটা শেষ করতে পারবো না। এখন আমি তুল্য সংখ্যা এখানে পড়াইতেছি, তুমি রাসায়নিক পরিবর্তনে যাই বললাম ভাই আবার অম্লত্ব ক্ষারকত্ব বলার, তাহলে তো সম্ভব না, তাই না। এই জন্য একটা জায়গায় পড়াই দিচ্ছি, এটা কিন্তু আমি সেকেন্ড বার কোনো জিনিস কোনো টপিক বারবার পড়াবো না, একবার বলে দিতে পারি মুখেই টপিক। তুল্য সংখ্যা, তাহলে তুল্য সংখ্যা কাকার হইতে পারে, এসিডের হইতে পারে, ক্ষারকের হইতে পারে, ধাতুর অধাতুর হইতে পারে, ক্যাটায়নের হইতে পারে, একটা দুই। এসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা, হ্যাঁ, এসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা এসিড। তাহলে এসিড বলতে আমরা মেইনলি কি বুঝি, এসিড বলতে মেইনলি আমরা হাইড্রোজেনকে বুঝি বা H+ কে বুঝি, এসিড মানে H+, এসিড মানে কি H+ কে বুঝি। তাহলে এসিডের তুল্য সংখ্যা হবে H+ এর সংখ্যা বা H এর সংখ্যা, একই কথা, H+ বুঝো না বুঝো, H তো বুঝবা। এসিড বলতে কিন্তু আসলে মেইনলি H কে বোঝানো হয়, ঠিক আছে, বা H+ কে বোঝানো হয়, ঠিক আছে, পুরোটাকে এসিডের মেইন জিনিস না। আচ্ছা, তাহলে H+ এর সংখ্যা সমান হচ্ছে কি তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা ই দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, ই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা যদি দেখি এসিডের ক্ষেত্রে HCl, তাহলে এখানে H আছে কয়টা, একটা, তুল্য সংখ্যা 1। আমরা যদি বলি H2SO4, তুল্য সংখ্যা আছে কয়টা, H কয়টা আছে, দুইটা, তুল্য সংখ্যা হচ্ছে দুইটা, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, আচ্ছা, তারপর আমরা যদি বলি H3PO4, তাহলে সেই ক্ষেত্রে কয়টা H আছে, তিনটা, তাহলে তুল্য সংখ্যা হচ্ছে 3। কিন্তু ব্যতিক্রম তো সব জায়গায় আছে, তাহলে দেখো ব্যতিক্রম থাকতে পারে কার ক্ষেত্রে, ফসফরাস যুক্ত গুলার ক্ষেত্রে ব্যতিক্রম হয়, ফসফরাস যুক্ত গুলার ক্ষেত্রে ব্যতিক্রম, পি যুক্ত গুলার ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে। ব্যতিক্রম কি, ফসফরাস যুক্ত যে অ্যাসিড গুলা, সেই ফসফরাস যুক্ত অ্যাসিড তাদের ক্ষেত্রে যুক্ত অ্যাসিড থাকলে তখন তুল্য সংখ্যা সমান হবে হচ্ছে অক্সিজেন সংখ্যা -1, ঠিক আছে। তাহলে অক্সিজেন সংখ্যা -1, তাহলে তোমরা দেখি কি আছে, H3PO3 H3PO2 এরকম থাকতে পারে।
ঠিক আছে? তাহলে এইটার ক্ষেত্রে দেখো তিনটাই কি H3, তিনটাই কি H3। তাহলে তুমি কিভাবে আইডেন্টিফাই করবা তিনটাই তো H3, তাহলে তিনটার মানে তো 3 হওয়ার কথা। তাহলে আমরা বলছি এই ক্ষেত্রে P এর ভ্যালুটা আমরা কাউন্ট করি, P এর ভ্যালু যুক্ত থাকে অক্সিজেন মাইনাস কি হবে 1। তাহলে এইটার ক্ষেত্রে অক্সিজেন কত আছে 4, 4 মাইনাস কত 1, তাহলে কত হবে 3, বুঝছি কিনা? এটার ক্ষেত্রে কত হবে তাহলে বলো তো? তাহলে কত হবে 3 মাইনাস 1 সমান সমান কত 2। এটার ক্ষেত্রে কত হবে 2 মাইনাস 1 কত হবে 1, বুঝছি কিনা? তাহলে ফসফরাস যুক্ত থাকলে অক্সিজেন সংখ্যা -1। আরেকটা ব্যতিক্রম হচ্ছে বোরিক অ্যাসিড, এটা একটু করে রাখবে H3BO3, এটা তুল্য সংখ্যা হচ্ছে 1, তুল্য সংখ্যা কত 1। এটার নাম কি বললাম? বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড, বুঝতে পারছেন? এটা 1 একটু মোস্ট জাহাঙ্গীর আসতে পারে, ঠিক আছে? অন্য কথা আসবে জাহাঙ্গীর বুঝে দিবে আর কি। তাহলে আমরা বুঝছি। আচ্ছা এখন বলতে পারো এটা অম্লত্ব না ক্ষারকত্ব, ঠিক আছে? অম্লত্ব না ক্ষারকত্ব, ঠিক আছে? আচ্ছা মনে রাখবা যেটার শেষে ওই ত আছে, যেটা শেষে কি আছে ত আছে, তার উল্টাটা ওইটা হয়। তাহলে অ্যাসিডের কি হবে, ঠিক আছে? আমি বলছি ক্ষারক হইলে সেটা অ্যাসিডের, তাহলে অ্যাসিডের হয় ক্ষারকত্ব, অ্যাসিডের কি হয় ক্ষারকত্ব। তাহলে এই অ্যাসিড তাহলে এটা হচ্ছে ক্ষারকত্ব, ক্ষারকত্ব, বুঝছি? কি বলছি? যেটার মধ্যে ত থাকবে তার উল্টাটার হয়, ওটা আমরা পরে পড়বো, জাস্ট আপাতত এটা জানো। তাহলে অ্যাসিডের সঙ্গে এটা বের করতেছি, এটা হচ্ছে কি ক্ষারকত্ব। তাহলে অম্লেরটা যখন বের করবো সেটা হচ্ছে অম্লত্ব, ক্ষারেরটা যখন বের করবো সেটা হচ্ছে অম্লত্ব। আচ্ছা তারপর 2 নম্বর পয়েন্ট ক্ষারের ক্ষেত্রে, ক্ষারের ক্ষেত্রে আমরা কি দেখবো? ক্ষারের ক্ষেত্রে সেম OH মাইনাস বা OH এর সংখ্যা, OH মাইনাস এর সংখ্যা, বুঝছি কিনা? এটা পারো না? পারো। যেমন যদি আমরা একটু দেখি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা হইতেছে? একটা, তাহলে 1। তাহলে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড OH কয়টা আছে বলো তো? ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপের আছে 2টা, তাহলে অ্যালুমিনিয়াম হলে কত হবে? ঠিক কমেন্ট করো একটু, LOH, ঠিক আছে? এটা কত হবে? আচ্ছা গেল এটা। এরপর ধাতু অধাতু যদি হয়, পারবো না যতগুলো আছে। আচ্ছা ধাতু অধাতু হইলে, ধাতু বা অধাতু যদি হয়, অধাতু, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো তার গ্রুপ সংখ্যায় তার বা তার যোজনী, এক কথায় বলে তার যোজনী, তার তুল্য সংখ্যা, যোজনী জানি আমরা ধাতু 1 নম্বর গ্রুপের ধাতু তার যোজনী 1, 2 নম্বর গ্রুপের ধাতু যোজনী 2, তাহলে যার যোজনী যেটা আছে সেটাই হবে। ক্লিয়ার? আচ্ছা অ্যালুমিনিয়াম একটা কমেন্ট করছো, তাই একটু কমেন্ট করো, হাতটা চালু করো। এরপর আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সকল সূত্রের মূল সূত্র যেটা, হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, একটা বললেই বাকি কোনোটা বলার দরকার নেই, সবগুলো হয়ে যায়। সেটা কি? সেটা হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে, কার ক্যাটায়ন, ক্যাটায়নের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা সেটা ক্যাটায়নের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আমরা মনে রাখবো সূত্রটা হচ্ছে চার্জ ইনটু সংখ্যা, চার্জ ইনটু সংখ্যা, চার্জ ইনটু কি সংখ্যা, চার্জ ইনটু কি হবে সংখ্যা, হ্যাঁ 3 হবে, গুড। আচ্ছা চার্জ ইনটু সংখ্যা, আচ্ছা আমরা লিখি সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? তাহলে এটা চার্জ ইনটু সংখ্যা কি আমি একটা লিখে দিচ্ছি, বাকিগুলো তোমরা লিখবা। চার্জ সোডিয়াম ক্যাটায়ন কিন্তু বলছো, শুধু ক্যাটায়ন যাবে, তাহলে সোডিয়ামের চার্জ হচ্ছে 1, চার্জ কত 1, কারণ 1 নম্বর গ্রুপের মৌল যার যোজনী তত তার চার্জ হতো, চার্জ 1। সোডিয়াম আছে কয়টা? এই যে 2টা, তাহলে ইনটু হচ্ছে 2, চার্জ ইনটু সংখ্যা, শুধু ক্যাটায়নটা, তাহলে এটা কত বলো তো 2। আরেকটা জাস্ট বলবো, সেটা হচ্ছে Al2O3, সেটা কি? দেখো ক্যাটায়নকে অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে তার যোজনী বা গ্রুপ কত 3, কিন্তু সংখ্যা আছে কয়টা? 2টা, তার মানে কত 6, তার মানে কত 6, বুঝছি? আচ্ছা ওকে, ক্লিয়ার? এইটুকু আসলে পারার কথা না? পারবো, ক্লিয়ার? আচ্ছা এখন আসো দুইটা ব্যতিক্রম আছে যেটা একটু জানবো। কার্বন ডাই অক্সাইড সেটা হচ্ছে 2 মুখস্থ করবা, P2O5, ঠিক আছে? P2O5 এটা হচ্ছে 6, যেটা কারোর সাথে মিলবে না, হ্যাঁ একটু জায়গা রাখবে এটা। আবার MCQ দরকার, আবার MCQটা হইলে হবে, ক্লিয়ার? আচ্ছা জারণ বিজারণ লাস্ট এটা যদি আমরা লাস্ট জারণ বিজারণের টপিকও করতে পারি। আচ্ছা এটা জারণ বিজারণের যে তুল্য সংখ্যাটা সেটা আমরা জারণ বিজারণের টপিকে করব। এখন আসো যেটা এটা রিলেটেড যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে তুল্য ভর, তুল্য সংখ্যা চিন্তা বললাম, তাহলে তুল্য ভরটাও করে নি, তুল্য ভর। তুল্য ভর জিনিসটা কি? তুল্য ভর কিচ্ছু না, তুল্য ভর সমান সমান হচ্ছে, তুল্য ভর সমান সমান হচ্ছে যে আণবিক ভর বা পারমাণবিক ভর সেটাকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করবো। তাহলে পারমাণবিক ভরকে তুমি কি করবা? তুল্য সংখ্যা দ্বারা ভাগ করবা, বা যদি তোমার অণু হয় তাহলে আণবিক ভর সেটাকে তুমি তুল্য সংখ্যা দ্বারা কি করবা? ভাগ করবা, তাইলেই হবে। তাহলে একটু কমন উদাহরণ, সবচেয়ে সহজ উদাহরণ দিয়ে দিই, H2SO4, ঠিক আছে? বা হচ্ছে তুমি HCl, বা হচ্ছে যেগুলো একটা নরমাল পরমাণু চিন্তা করলে ধরো সোডিয়াম, এই তিনটা উদাহরণ মধ্যে যদি দেখি আর কি। H2SO4 আমরা যেটা 98, সেটাকে তার তুল্য সংখ্যা কত জানি কয়টা? অ্যাসিডের ক্ষেত্রে কি বলতো? তার হাইড্রোজেনের সংখ্যা, তাহলে 2 হবে। এইটারও কিন্তু তুমি ওই মধ্যে ক্যাটায়নের সূত্রের মধ্যে ফলাইতে পারো। হাইড্রোজেনের চার্জ হচ্ছে 1, একটু সংখ্যা আছে কয়টা? 2টা, তার মানে 2,
দেখছো খাটে, সবটাই খাটে। তাই ভাগ করলে কত হবে? 49। এটাই হচ্ছে তার তুল্য ভর। এটা কি তার তুল্য ভর? এটা বোঝাই যাচ্ছে এটা কত? 36.5 ভাগ হাইড্রোজেন আছে একটা 1 যা আছে, তাই 36.5। সোডিয়াম কত? 23, তার জুলিন হচ্ছে কত বলতো? 1 যা আছে তাই। তো যদি ম্যাগনেসিয়াম নিতে তাহলে 2 দ্বারা ভাগ হইতো, ম্যাগনেসিয়াম 24 তাহলে 12 হইতো। বুঝছি কিনা? আশা করি বোঝার কথা, তুল্য ভর ব্যাপারটা। তাহলে এখন আসলে এখন আমরা ঘনমাত্রা রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেগুলো করতে পারি। তাহলে ঘনমাত্রার প্রকাশকের ভিতরে কয়েকটা আছে, ঘনমাত্রা অনেকগুলো ঘনমাত্রার প্রকাশক, ঠিক আছে? প্রকাশক মোলারিটি, মোলারিটি, নরমালিটি, শতকরা, পিপিএম, পিপিবি, ঠিক আছে? পিপিটি, তারপরে পিপিএমভি, ঠিক আছে? অনেকগুলো, ঠিক আছে? আমরা একটা করে মোটামুটি দেখা ট্রাই করবো, সবগুলো একটা করে দেখা ট্রাই করবো, বুঝছি? আচ্ছা, আগের টপিকটা তো ক্লিয়ার, তাই না? তুল্য সংখ্যা, তুল্য ভর, অম্লত্ব খারাপ করতে একই কথা। তাহলে আমরা দুইটা টপিক করে ফেলছি কিন্তু। আচ্ছা, প্রকাশক একটা করে যদি আমরা দেখি, ধরো একটা করে যদি দেখি। আচ্ছা, 1 নম্বর মোলার দ্রবণ কাকে বলা হয়? মোলার দ্রবণ বা মোলারিটি। মোলার দ্রবণ বলতে পারো বা মোলারিটি, মোলার দ্রবণ বা মোলারিটি, ঠিক আছে? মোলারিটি, আচ্ছা কি লিখতেছে? মোলারিটি। ধর আরেকটা হচ্ছে নরমালিটি। আগে তিনটা শেষ করি, তারপর সব নরমালিটি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার টাইম নেই, তোমার আমি খুব বেশি অনেক বেশি যাইতে পারবো এটা না। আমার কথা হচ্ছে আমরা অনেক বেশি যাবো কোনটা, যেটা দরকার, ঠিক আছে? আর যেটা দরকার না অনেক বেশি ভিতরে ঢোকার, সেটার মধ্যে ভিতরে ঢুকে লাভ আছে আমার। এখন তোমার আমি যদি এই একাডেমিকের মতো পড়াই তাহলে তো লাভ নেই, ঠিক আছে? হ্যাঁ, যেটা দরকার, যেটা আমার যতটুকু বোঝা দরকার, যেটা বেসিক দরকার, সেটা আমরা বেসিক ক্লিয়ার করবো, ঠিক আছে? কিন্তু যেটাতে শুধুমাত্র এমসিকিউর জন্য আসবে সেটা আমরা এমসিকিউর জন্য পড়বো, কারণ যেহেতু আমার অল্প সময়, ঠিক আছে? আমরা একমাত্র জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের যে কোর্স, আমি বলতে পারি আমি যত কোর্স আছে তুমি যেখানেই যাও এই 40 ক্লাস কেউ নেবে না। আর তুমি দেখো আমাদের প্রত্যেকটা ক্লাস তুমি সেম পাবা, সেম ভাবে পাবা তুমি, আমার বিশ্বাস। এটা অন্য কোথাও এতগুলা ক্লাস তো থাকবেই না, ঠিক আছে? আর তোমার এত মানে সব টপিক সবকিছু সুন্দরভাবে শেষ করে দেবে কেউ দিবে না, কোনো কোচিং দেবে না, ঠিক আছে? কোনো কোচিং কোনো প্ল্যাটফর্ম দেবে না, গ্যারান্টি দেবে বলতে পারি। বা তুমি ভর্তি হয়ে দেখতেই পারো, টাকা পয়সা তো সবগুলাতে বেশি না, অল্প অল্প টাকাই, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, মোলারিটিটা যদি আগে আসি, মোলারিটি। আচ্ছা, মোলারিটি, তাহলে মোলারিটি এগুলো একই একক, জাস্ট কি বলছি? ঘনমাত্রার প্রকাশক, তাই না? ধরো আমরা একটা পাত্রী নিলাম, সবসময় পাত্র নিলাম, আমরা দ্রবণ সমান সমান কি জানি বলতো? দ্রবণ সমান সমান হচ্ছে দ্রবণ প্লাস দ্রাবক, দ্রবণ প্লাস দ্রাবক, তাই তো? আমরা তো এটাই জানি, দ্রবণ প্লাস হচ্ছে কি? দ্রাবক, তাই না? দ্রবণ প্লাস হচ্ছে কি? দ্রাবক। আচ্ছা, দ্রবকটা যেটার পরিমাণে কম থাকে, দ্রাবকটা যেটা বেশি থাকে। তাহলে দ্রাবক মানে সবসময় পানি, ব্যাপারটা এমন নাকি? আমরা অনেকেই ভাবি যে দ্রাবক মানে মনে পানি, পানি মানেই দ্রাবক, ব্যাপারটা এমন না। তাহলে দ্রাবক যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? যেটা পরিমাণে বেশি থাকবে সেটাই তোমার কি? দ্রাবক। তোমার এমন হইতে পারে যে অ্যালকোহল, মানে এটা অ্যালকোহল যেটা আছে, অ্যালকোহল আর পানি, তুমি অ্যালকোহলের ভিতরে পানি দিলা, অ্যালকোহল তোমার বেশি, পানি দিচ্ছে অল্প, তাহলে এই ক্ষেত্রে কি পানি দ্রাবক তোমার? না, এই ক্ষেত্রে কি অ্যালকোহল বেশি আছে, অ্যালকোহল দ্রাবক। যেমন মদ খাওয়ার সময় যখন আর কি পানি ঢালে, আমরা মুভি টুভিতে দেখি না এটা। আচ্ছা, ধরলাম 1 লিটারের একটা পাত্র আছে, পাত্রী আছে, 1 লিটার দ্রবণে, ঠিক আছে? আমরা যদি যত মূল দ্রব দিব, কি বলছি? যত মূল দ্রব দিব, কি দিব? দ্রব। 1 লিটার দ্রবণে যত মূল দ্রব দ্রবীভূত থাকে, ঠিক আছে? সেটাকে আমরা বলি মোলারিটি। মোলারিটি মানে কি? 1 লিটার দ্রবণে যত মূল দ্রব দ্রবীভূত থাকবে, ঠিক আছে? তাহলে এই যতর জায়গায় তুমি যদি নির্দিষ্ট করে দাও, যত জায়গায় তুমি কি করে দাও? নির্দিষ্ট করে দাও, যত জায়গায় তুমি যদি নির্দিষ্ট করে দাও যে যত জায়গায় যদি 1 মোল পরিমাণে থাকে, কতটুকু? 1 মোল পরিমাণে থাকে, ঠিক আছে? তখন সেই দ্রবণটাকে আমরা বলবো মোলার দ্রবণ। কি দ্রবণ? মোলার দ্রবণ, ঠিক আছে? তাহলে 1 এর অর্ধেক কি? ফাইনাল আগেটা কি? মানে আগে কি সেমিফাইনাল, তাহলে 0.5 থেকে কি বলবো? 0.5 যদি হয় মোল তুমি দ্রব দাও, তাহলে সেটা কি হবে? সেমি মোলার। কি? সেমি। বুঝতে পারছি? তারপর কি হবে? 0.1 কি বলবা? বলো তো? ডেসি। তারপর কি? 0.01, সেটাকে আমরা কি বলবো? সেন্টি। বুঝতে পারছি? তাহলে ক্লিয়ার? তাহলে এখানে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে, যত মোল দ্রব, ঠিক আছে? তাহলে বিভিন্ন রকম মূল দ্রব দ্রবীভূত থাকতে পারে। তাহলে এগুলো তুমি কিন্তু অন্যভাবে লিখতে পারো কিনা? এগুলো তুমি কিভাবে আর চেঞ্জ করে লিখতে পারি আমরা এই যে এটা লিখতে পারি এরকম করে 1/10 লিখতে পারো কিনা? তো এরকম ভাবে কিন্তু লেখা থাকে, এই যে m/10, তখন আমরা বুঝি না m মানে কি, এর সবাই ধরতে 1/10, তার মানে এটা কি? বেশি মোলার,
বুঝছি ব্যাপারটা? আচ্ছা ওকে, ক্লিয়ার? এখন মোলারিটি সেম একই কথা, সেম পাত্রে নিচ্ছে তুমি, কিন্তু এখানে 1 লিটার, আগে আমি লিটার দিচ্ছি, এই যে জাস্ট লিটারের জায়গায় কেজি নিচ্ছি, লাস্ট লিটারের জায়গায় কি 1 কেজি, ঠিক আছে? বুঝতে পারছি? 1 কেজি, তাহলে 1 কেজি দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে, তাহলে এক্ষেত্রে কি যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে সেটা হচ্ছে মোলালিটি, মোলালিটি, বুঝছি কিনা? তাহলে দ্রবটাও এবার গ্রাম এককে নিছি, দ্রবটা কি নিছি? গ্রাম এককে নিছি, বা দ্রবটা মূলেও নিতে পারো, সমস্যা নেই, মূলেও নিতে পারো, বাট গ্রাম একটাই মেইনলি নেওয়া হয়। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে কি হবে? সেম। তাহলে জাস্ট তুমি যদি 1 মোল নাও, ঠিক আছে, সেক্ষেত্রে মোলাল দ্রবণ, সেমি মোলাল দ্রবণ, ডেসি মোলাল দ্রবণ, সেন্টিমোলাল মোলাল দ্রবণ, ক্লিয়ার? একই জিনিস, শুধু কেজি আর হচ্ছে গ্রাম, বা কেজি আর হচ্ছে মোল, বুঝতে পারছি কিনা? এখানে কেজি এককটা থাকবে, এখানে কি কেজি এককটা থাকবে, ক্লিয়ার? তারপর এটা কিন্তু লিখলাম না আবার ওটার জন্য, নরমালি এর ক্ষেত্রে সেম, এটা 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে কি হয়? 1 লিটার দ্রবণে যদি তুল্য গ্রাম, এই যেটা দরকার, তুল্য গ্রাম কেন পড়াইছি, তুল্য গ্রাম দ্রব দ্রবীভূত থাকে, দ্রব দ্রবীভূত থাকে, সেটাকে নরমালিটি বলা হয়, সেটা কি বলা হয়? নরমালিটি বলা হয়। কোনটা কি দ্বারা প্রকাশ করা হয় সেটা যদি আমরা একটু দেখি, ঠিক আছে, একটু যদি চিন্তা করো, এটাকে মোলারিটিকে প্রকাশ করা হয় ছোট হাতের এন দ্বারা, মোলারিটি তো আমরা জানি ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়, আর নরমালিটিকে এন দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়, ক্লিয়ার? ওকে, তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা একটু বের করার ট্রাই করি, এটা তো সহজ ছিল, এটা কেমনে? 1 নরমাল কাকে বলবো? আচ্ছা, 1 নরমাল মানে 1 নরমাল সালফিউরিক অ্যাসিড যদি আমরা বলি, HSO4, তাহলে এটা আসলে কি হবে আমরা চিন্তা করব, 1 নরমাল বলতে আমরা কি বুঝতেছি? আমরা বলছি 1 লিটার দ্রবণে 3 গ্রাম দ্রব দ্রবীভূত থাকতে হবে, তাহলে এই সালফিউরিক অ্যাসিডের 3 গ্রাম দ্রব কতটুকু? তো এটা বোঝার জন্য একটু আগে 3 গ্রাম করে আসছি, তাহলে কত হলো? তো 49, কত বুঝছি না কেমনে? 58 বইরে কয় দ্বারা ভাগ করবো? 2 দ্বারা ভাগ। তাহলে আমরা বলতে পারি যে 1 নরমাল সালফিউরিক অ্যাসিডের কি থাকবে? 49 গ্রাম দ্রব দ্রবীভূত থাকবে, কই দ্রবীভূত থাকবে কত? 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণ, তখন আমরা 1 নরমাল সালফিউরিক অ্যাসিড বলবো, বুঝতে পারছি? তাহলে 3 গ্রাম পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে নরমালিটির মধ্যে, তাহলে নরমালিটি আর এটার মধ্যে ডিফারেন্স কি? এখানে মূল পরিমাণে থাকে, এখানে 3 গ্রাম পরিমাণ থাকে, বাকিটা একই। এখন বলো আমরা কিছু বেসিক ব্যাপারটা যদি একটু জানি, ঠিক আছে, সেটা হচ্ছে কি, আমরা ভি সমানুপাতিক হচ্ছে টি পড়ছি, এটা কার সূত্র? কে নাই? চাপ নাই, তার মানে সহজ মিলছে, চার্লসের সূত্র, তাই না? আচ্ছা দেখো, আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক আছে, তাহলে দেখো আয়তন রিলেটেড কোনটা? এইটা আয়তন রিলেটেড, এইটাও কি আয়তন রিলেটেড, তাহলে তাপমাত্রার উপর নির্ভর করে কোনটা? এই দুইটা, ঠিক আছে? কিন্তু ভর কখনো চাঁদে গেলেও ভর যা, মাটির নিচে গেলেও ভরটা, ধ্যানে যাবো অনেক ভরটা, ঠিক আছে, ভরের কোনো চেঞ্জ নাই, ভর যা আছে কি থাকে তাই থাকে, তাহলে এটা তাপমাত্রার উপর নির্ভর করে না, এটা তাপমাত্রার উপর কি করে না? নির্ভর করে না, তাপমাত্রার উপর এই দুইটা নির্ভর করে। বা আরো তুমি চিন্তা করো আয়তনের সাথে ঘনমাত্রার সম্পর্ক কি? তুমি ছোট্ট কালে সূত্র পড়ছো না, W ইন্টু 1000 এম ভি, দেখো আয়তনের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, বা তুমি নর্মাল কমন সেন্সের ব্যাপার, তুমি একটা জিনিস ঘন, ধরো চিনির শিরা আছে, সেটার ভিতরে তুমি হালকা করতে চাও, এটারে বুঝছি, দিলা পানি, এখন আগে জিনিস যদি এতটুকু হয়, পানি তুমি ঢালছো 1 লিটার, তাহলে আয়তন কত হয়েছে? ওইটুকের সাথে 1 লিটার, বুঝছি কিনা? তাহলে বুঝাই যাচ্ছে কি, যে তুমি যত কি করবে আয়তন বাড়াবে, ঘনত্ব কি হবে, বা ঘনমাত্রা কত কি হবে? হ্রাস পাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আয়তনের সাথে কি সম্পর্ক আছে, তাই না? কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেমন অস্ট্রেলিয়ার লঘুকরণ সূত্রের ক্ষেত্রে এরকম আমরা দেখি, ঠিক আছে, যেগুলো আমরা সামনে দেখবো। তাহলে তিনটা একক সম্পর্ক মোটামুটি ক্লিয়ার না? মোটামুটি ক্লিয়ার, এগুলো বেসিক ধারণা হালকা, ঠিক আছে, এগুলো আপাতত এইটুকু জানলেই হবে, কোনটা প্রকাশক কি, কোনটা একক কি। তাহলে এটার একক কি হবে বলতো? এম, সারা জীবন আমরা জানি মোল পার লিটার, নরমালি এটা কি হবে? মোলার সমান কি? মোল পার লিটার। এটা একটু কি হবে? এটা একটু মোল পার কেজি। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা এরপর কি? এরপর যেটা একটা সম্পর্কটা আমরা দেখতে পাই, যে নরমালিটি আর মোলারিটির মধ্যে সম্পর্ক, আমরা মনে হয় নরমালিটি সমান নরমালিটি আর মোলারিটি সম্পর্ক হচ্ছে এম ই, তাহলে এম সমান বি, এম এর পরে তো সারা জীবন এম হয়, এম বি। তাহলে বোঝাই যাচ্ছে যে নরমালিটি এককটা হচ্ছে বড়, নরমালিটি এককটা বড়, নরমালিটি কি বড় কার চাইতে? মোলারিটি এককের চাইতে। কোনো কিছু মাঝখানে সমান থাকা মানে কি? উভয় পাশে সমান, সে একা 100, তারা দুইজনে মিললে 100, তাহলে বোঝাই যাচ্ছে এন বড়। তাহলে আমরা যদি তুলনা করি
n আর হচ্ছে m এর মধ্যে, তাহলে n চাইতে m, মানে মোলার দ্রবণের চাইতে নরমাল দ্রবণ সবসময় বড় হয়। ইভেন নরমাল দ্রবণের চাইতেও মোলাল দ্রবণটা বলা হয়, কি হয়, মোলাল দ্রবণ বলা হয়, কারণ লিটার আর কেজির মধ্যে ডিফারেন্স আছে। লিটার সমান সমান কিন্তু কেজি না, কেজি না, কেজি বড় একক। যারা হচ্ছে বাজারে কোনোদিন গেছিল তারা জানবা যে লিটার আর কেজি সমান না, ঠিক আছে, কিছুটা ডিফারেন্স আছে ভ্যালুতে। তাহলে এই যে এই ক্রমটা একটু হালকা করে জেনে রাখলাম আমরা। তাহলে আমরা কি দেখলাম, নরমালিটি সমান সমান মোলারিটি ইনটু হচ্ছে তুল্য সংখ্যা, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা যদি নরমালি একটা ম্যাথ দেখতে চাই, ধরো 1 নরমাল HCl এর মোলারিটি কত, মোলারিটি কত 1, ঠিক আছে। তাহলে আমরা কেমনে বের করতে পারি, যেহেতু মোলারিটি আছে এই m টা বের করব, m, ঠিক আছে, n এটা কই যাবে ভাগ হয়ে যাবে যেহেতু গুণ ছিল, ঠিক আছে। নরমালিটির মান হচ্ছে 1, e এর মান HCl এর 1, তাহলে যা আছে তাই 1 মোলার, ঠিক আছে। এখানে নরমাল ছিল, তাহলে 1 নরমাল সমান 1 মোলার, 1 নরমাল সমান কি 1 মোলার। তুমি যদি এখানে চেঞ্জ করে দিতে লিটারে, চেঞ্জ করে দিতে পারতাম না আমরা, যেমন ধরলাম আমি এখানে বললাম যে এই যে H2SO যে কোনো একটা অন্য কিছু নিতে পারো, যে কোনো কিছু নিতে পারো, H2SO সেম জিনিসই, তখন কি হইতো 1 থাকলো, কিন্তু H2SO এর জন্য কত বলো তো 2, তাহলে এখন কত আসতেছে 2 দ্বারা কেটে ভাগ করো, পয়েন্ট কত আসবে 5, এখন কিন্তু মিলে নেই, হ্যাঁ মোলার, এখন বুঝছে যে তোমার নরমাল ছিল 1 নরমাল, কিন্তু এখন মোলার আসছে কত 0.5। তাহলে দেখো এই যে কমন, দেখো এটা চেয়ে এটা ছোট কিনা বুঝাই যাচ্ছে, সেম জিনিসটাকে ছোট হয়ে যেতে পারে। কিন্তু দেখো একটা জিনিস আমরা লেসন নিতে পারি, যখন তুল্য সংখ্যা 1 এর ভ্যালু কত হবে 1 হবে, তুল্য সংখ্যা 1 হবে, তখন মোলারিটি আর মোলারিটি কি সমান হয়। তাহলে তুল্য সংখ্যা E সমান সমান 1 হলে কি হয়, m সমান সমান কি হয় m হয়, কখন এটা m। তাহলে এটা দেখো এরকম ছোট ছোট ভার্সিটির ম্যাথ গুলো খুব ট্রিকি হয়, দেখবা এই এরকমই একটা ম্যাথ দিয়ে দিছে, কিন্তু তুমি ক্যালকুলেশন করে উড়াই ফেলছো, কি করলাম তুমি 1 মিনিট খেলাই ফেলে এটার পিছনে, কিন্তু কিছুই না, যে ধরো এরকম দেওয়া আছে চাইছে তোমার কিছু মোলার, কিছুই না, যা আছে তাই হবে না, কিন্তু আমি কি করলাম ম্যাথ মুভ করে শেষ করে ফেললাম। তো এটা মাস্ট লিখে রাখবা যে তুল্য সংখ্যা 1 হলে মোলারিটি আর হচ্ছে নরমালিটি কি একই থাকে। আর এগুলো সম্পর্কে আরো যে বিস্তারিত তথ্য আছে সেগুলো তোমার ইঞ্জিনিয়ারিং এর জন্য দরকার, তুমি আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছো না, সো দরকার নাই, ঠিক আছে, দরকার নাই। তাহলে এই রিলেটেড কিছু আমরা ম্যাথ যদি দেখি, ঠিক আছে, সামনে হয়তো ম্যাথ থাকার কথা। আচ্ছা, আমরা স্তরক নীতি পড়বো, অনেক দূরে আছে মনে হয়। আচ্ছা, এই যে 2021 সালে একটা কোশ্চেন আসছে, ঠিক আছে, যে 2.335 গ্রাম সালফিউরিক অ্যাসিড পানিতে দ্রবীভূত করে মোট আয়তন 50 ml করছো, অ্যাসিড দ্রবণের মোলারিটি কত, এত সহজ ব্যাপার মনে হয় আর নাই, ঠিক আছে। কি দেওয়া আছে, ভর দেওয়া আছে আর হচ্ছে আয়তন দেওয়া আছে, ছোট্ট বেলা, তাহলে ঘর মাত্রা চাইছে, এর সমান সমান কি ছোট্ট বেলা একটা জিনিস পড়ছে না, ডাব্লিউ দেখা যায় mv পড়ছো কিনা, জাস্ট বসাই দাও তাহলেই হয়ে যাবে। ডাব্লিউ এর মান 2.355, এটা তো পারবাই, পারবা না, পারবা। এম এর মান কত, কার্টার কত বলছে, সালফিউরিক অ্যাসিড 98 ইনটু কত 100, এখানে কত 1000, জাস্ট বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এরকম সহজ ম্যাথ আসবে, বেশি কঠিন ম্যাথ আসবে না, জাস্ট বসাই দিবা তাহলে অ্যান্সার হয়ে যাবে। করতে পারবো না, এটা করে দিতে হবে, পারবা, আসলে পারবা, আর ট্যালেন্টেড সব, না পারবার অপশনই নেই। আচ্ছা, তারপরে আসো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শতকরাটা আমরা একটু দেখবো। শতকরা জিনিসটা কি, নামের মধ্যে দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে শতকরা জিনিসটা কি, নামের মধ্যে বোঝা যায় কি শতকরা জিনিসটা কি। আর চলো দুইটা এমসিকিউ জানি, মাঝখানে আমরা পড়বো, প্রাইমারি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পড়বো, ভয় পাওয়ার কিছু নেই, সবই বলবো আমরা, বাদ দিব না পুরোটাকে। যদি এরকম প্যাথোলজি রিলেটেড মানে স্বাস্থ্য নিয়ে কোনো কিছু রোগ টোগ নিয়ে যদি কোনো এমসিকিউ থাকে, বিশেষ করে এগুলো আসে, গ্লুকোজের পরিমাণটা, ঠিক আছে, একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ এরকম মোল দেওয়া থাকবে বা বিভিন্ন এককে দেওয়া থাকতে পারে, মিলিমোল পার লিটার থেকে যদি মিলিগ্রাম পার ডিএল নিতে হবে, বা মিলিগ্রাম পার ডিএল থেকে মিলিমোল পার লিটার নিয়ে যাও, এত কিছু বোঝার দরকার নেই, সহজ ভাবে একটা জিনিস বলে দিয়েছে, 20, 21, 11, 12 অনেক জায়গায় আসছে। যদি এখানে ভ্যালুটা বড় হয়, বুঝছো, ভ্যালু বড় থাকলে 18 দ্বারা গুণ ভাগ করবা, ভ্যালু ছোট থাকলে 18 দ্বারা গুণ করবা। এখন ভ্যালুটা কত ছোট, নরমালি তুমি 18 চেয়ে ছোট হইলে, 18 চেয়ে ছোট হইলে গুণ করবা, 18 চেয়ে বড় হইলে ভাগ করবা, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে ছোট আছে, তাহলে 8 ইনটু হচ্ছে আমরা গুণ করবো 18 দ্বারা, ঠিক আছে। কোনটা বড় আছে, যে বড় আছে, তাহলে এটা কি করবো 18 দ্বারা ভাগ করবো, বুঝছি। তাহলে 18 দ্বারা গুণ করবো বা 18 দ্বারা ভাগ করবো, বড় ভ্যালু থাকলে সেটা 18 দ্বারা ভাগ করবো, ছোট ভ্যালু থাকলে 18 দ্বারা গুণ করবো, তাহলে তুমি ওটা আনসার পাবা। 162 18 দ্বারা ভাগ করলে কত পাবা 9,
8 দ্বারা 18 গুণ করলে কত 144 পাবা কি বলছি আবার ছোট মানরে 18 দ্বারা গুণ বড় মানরে 18 দ্বারা ভাগ বড় মানরে 18 দ্বারা কি ভাগ করবা তাই হয়ে যাবে এরপর আসো 18 গুণ ও ভাগ ছোটটাই বড় বড়টাই ছোট ছোটটারে বড়টা দিয়ে বড়টারে ছোটটা দিয়ে এগুলো জানি তারপরে এটা 5 স্টার টপিক আমি কিন্তু দাগেও দিছি যে কোন টপিকটা জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট দেখো আমি যেহেতু আমার মেইন ক্লাস হচ্ছে আমি ওবিসিটির ক্লাস নিতেছি সবার আগে আমার প্রায়োরিটি হচ্ছে জাহাঙ্গীরনগর ঠিক আছে তারপর আমার অন্য সকল ভার্সিটি তাহলে আমার পিডিএফ দাগানো সেটা জাহাঙ্গীরনগরের উপর তাহলে আমার সাজেশন সেটা জাহাঙ্গীরনগরের উপর ঠিক আছে আচ্ছা এটা যেন মাথায় থাকে আচ্ছা তাহলে এটা ওইভাবে প্রায়োরিটি দেবো তাহলে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাহলে টপিক পড়তে হবে এটা সুন্দর করে আচ্ছা আমি লেখালেখি করতেছি না জাস্ট নরমালি আমরা জানি যে নামে কি আছে শতকরা ঠিক আছে আমি শতকরা মানে 100 তাহলে 100 এর মধ্যে যতটুকু দ্রবীভূত থাকে 100 এর মধ্যে কি যতটুকু দ্রবীভূত থাকে ঠিক আছে সেটাই হচ্ছে তার কি বলবো আমি শতকরা যেমন আমরা কি বলছিলাম মোলারিটিতে পড়ছি 1 লিটার দ্রবণে যতটুকু আছে নরমালি কি বলছি 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যবল আছে আর হচ্ছে মোলারিটি কিন্তু এটা 1 লিটার 1 কেজি দ্রাবকে ঠিক আছে 1 কেজি দ্রাবকে কিন্তু এটা যদি এই কোশ্চেন আসে না মোলারিটি রিলেটেড কোনো ব্যাপার বাট তারপর 1 কেজি দ্রাবকে ওটা ঠিক আছে তাই এটা হয় এরকম তাই শতকরা মানে কি তাই 100 এর মধ্যে কতটুকু দ্রবীভূত আছে 100 এর মধ্যে কতটুকু দ্রবীভূত আছে বা গ্রামের মধ্যে ঠিক আছে গ্রামের মধ্যে যতটুকু দ্রবীভূত আছে সেটা হচ্ছে কি তার শতকরা তাহলে শতকরা প্রকাশ কয়টা শতকরা W/W এটাকে ভর শতকরা ভর বলা যায় শতকরা আয়তন B/B আর শতকরা হচ্ছে কি W ভাগ হচ্ছে B ঠিক আছে W/B বা আরেকটা হইতে পারে ঘোষার উপরে 4টা দেওয়া আছে 4 নাম্বারটা ঘোষার বই দেওয়া আছে তাহলে 4 নাম্বারটা কি হইতে পারে B/W হইতে পারে বাট এই তিনটাই মাথায় রাখবা তুমি তিনটাই মাথায় রাখবে বাট সব রকমই হইতে পারে বুঝতে পারছি সব রকমই কি হইতে পারে ক্লিয়ার আচ্ছা আমরা যতটুকু দরকার আমরা যতটুকু করি সরকার একটু দেখে রাখতে উপরে দ্রবের ভর নিচে হচ্ছে দ্রবণের ভর ইনটু হচ্ছে 100 দ্রবের ভর ইনটু হচ্ছে কি 100 ভাগ হচ্ছে কি দ্রবণের ভর দ্রবণে কি থাকে দ্রব প্লাস দ্রাবকের ভর দুইটাই জাস্ট হালকা করে একটু দেখে রাখবা এখন আসো শতকরা পিপিএম রিলেটেড কি পিপিএম হচ্ছে কি 10⁶ এর মধ্যে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে ঠিক আছে তাহলে আগেরটা আমরা কি করব শতকরা 100 ভাগ দ্রব যত ভাগ দ্রব থাকে ঠিক আছে সেটা হচ্ছে তোমার শতকরা সেটা কি তোমার শতকরা পার্সেন্টেজ ঠিক আছে 100 ভাগ দ্রব যত ভাগ কি থাকে দ্রব থাকে ক্লিয়ার এটা কি ওইটা আমরা যেটা দেখলাম উপরে দ্রবের ভর নিচে হচ্ছে কি দ্রবণের ভর এটা হচ্ছে কত 100 এবং পিপিএম এর সাথে 10⁶ ভাগ দ্রবণের যত ভাগ কি থাকে দ্রব থাকে সেটা ঠিক আছে এটা হচ্ছে পিপিএম ঠিক আছে আমি যদি পিপি বলি পিপি হচ্ছে বি পার্টস পার বিলিয়ন এটা পার্টস পার বিলিয়ন ঠিক আছে কি হবে 10⁻⁹ 9 পিপিটি পার্টস পার ট্রিলিয়ন ঠিক আছে এটা হচ্ছে 10⁻12 হয় বুঝতে পারছি তাহলে এত ভাগ দ্রবের মধ্যে এগুলো হচ্ছে অত্যাধিক লঘু দ্রবণ যখন হয় অনেক লঘু দ্রবণ হয়ে গেছে লঘু যেমন আমি যদি তোমাকে বলি 1 গ্লাস 1 জগ চিনি মানে 1 জগ পানি সেটার মধ্যে এক দানা চিনি ফেলাইছে একটা দানা কিন্তু 1 দানা চিনি ফেলে আমি বললাম যে নাও শরবত খাও চিনির শরবত কেমন শরবত লাগলো অনেক মিষ্টি না একটা দানা চিনি ফেলাইছি তাহলে এই এক জগের ভিতরে 1 জগ কেন তুমি যদি 1 গ্লাসের মধ্যে 1 চিনি ফেলাও তাহলে কি এটা বোঝা যাবে কিছু যাবে না তাহলে এখানেও কিন্তু চিনির একটা ঘনমাত্রা আছে এই ঘনমাত্রা এরকম লঘু ঘনমাত্রা প্রকাশের জন্য পিপিএম ইউজ করা হয় মেইনলি সমুদ্রের প্রাণী হচ্ছে ঘনমাত্রা বের করার জন্য ইউজ করা হয় তাহলে অনেক লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা কি করব পিপিএম পিপিবি এগুলো ইউজ করব তাহলে এগুলা বেসিক কথাবার্তা অতটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট যেটা সেখান থেকে হচ্ছে ম্যাথ এই চ্যাপ্টার ম্যাথ মেইন ইম্পর্টেন্ট তাহলে ম্যাথ গুলা কিভাবে আসতে পারে ম্যাথ গুলো যদি আমরা একটু দেখি পানি সর্বত হ্যাঁ ম্যাথ গুলো যে আমরা দেখি চলো পিপিএম আর ঘনমাত্রা রিলেটেড ম্যাথ গুলো যাই পিপিএম রিলেটেড ম্যাথ গুলা বেশি আসে তো পিপিএম রিলেটেড ম্যাথ গুলা দুটোই আসে সবগুলো আমরা দেখবো আচ্ছা পিপিএম এর আমরা মনে রাখবো পিপিএম এর বেসিক যেটা সেটা হচ্ছে মিলিগ্রাম পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার মিলিগ্রাম কতটুকু মিলিগ্রাম পার লিটার পিপিএম মানে কি মিলিগ্রাম পার লিটার আর শতকরা মানে হচ্ছে গ্রাম শতকরা মানে কিন্তু গ্রামে আর এটা হচ্ছে পিপিএম মানে মিলিগ্রামে তাহলে মিলিগ্রাম পার লিটার এটা হচ্ছে তার একক এটা কি তার একক এই এককের মধ্যে পিপিএম এর সবকিছু আছে সেটা আমরা পরে বুঝবো আগে তোর সূত্রগুলো দেখি তিনটা সূত্র আছে পিপিএম এর এক নম্বর সূত্র ms into 10⁻³ m তো জানি আণবিক ভর s কি ঘনমাত্রা জানি না জানি তারপর পার্সেন্ট ইনটু 10⁻⁶
সমান সমান কত হবে কি ভর বা হচ্ছে আয়তন, ঠিক আছে, ভর এটা হচ্ছে গ্রাম এককে, আয়তন হচ্ছে ml এককে, ঠিক আছে, ইনটু 10 টু দি পাওয়ার 6। আসল সূত্র হচ্ছে এইটা। আমরা কি বলছি, উপরে দ্রবের ভর, নিচে দ্রবণের আয়তন দিছি আর কি, ভর বাই আয়তন, এইটাই সূত্র। এইটারই তিনটা ভাবে লিখছি আমি, ঠিক আছে। তো এটাই তিন ভাবে লেখা, তুমি তিনটা ভাবে যদি মনে রাখো তাহলে তুমি এমসিকিউ দ্রুত ফলাই নিতে পারবে, চিন্তা করা লাগবে না আর কি, ঠিক আছে। যেমন তুমি এই মাথায় রাখো যে পার্সেন্ট ইনটু 4, কিন্তু পার্সেন্ট ইনটু 4 সিরিয়াল মেনটেন করা আছে, প্রথমে 3 তারপর 7 তারপর এটা। তাহলে ঘনমাত্রা ms ইনটু 10^3 পার্সেন্ট ইনটু 4 আর w ইনটু 10^6, এটা দ্বারা কি তুমি সকল বের করতে পারবে। এখন আসো শতকরা আর হচ্ছে শতকরা আর ঘনমাত্রার মধ্যে সম্পর্ক, শতকরা আর হচ্ছে ঘনমাত্রা, যেগুলো তোমার আসবে না, হ্যাঁ। তাহলে ঘনমাত্রার সাথে শতকরার সম্পর্ক হচ্ছে কি, এটাও তুমি কি করতে পারো যে w ইনটু 1000, ঠিক আছে, mv থেকে এই সূত্র আসছে, w 1000 mv। শতকরা যদি বলো না মানে এটা পার্সেন্টেজ, এই w এর জায়গায় আমি এত ব্যাখ্যায় যাচ্ছি না, ওটা হচ্ছে পার্সেন্ট, যত পার্সেন্ট তুমি দিবা, ঠিক আছে, 1000 আর 100। তাহলে এই যে m টা হচ্ছে আণবিক ভর, তুমি আয়তন এই ক্ষেত্রে ফিক্স না তোমার, কারণ সবসময় কত হয়, আয়তন 100 হয়, আর উপরে কত ছিল 1000, এই যে এখানে কাটো, কাটলে কি থাকে, উপরে শুধু থাকে পার্সেন্ট ইনটু 10 ভাগ হচ্ছে m, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমার সূত্র, যে ঘনমাত্রার সূত্র কি, ঘনমাত্রা সমান সমান পার্সেন্ট ইনটু হচ্ছে 10, পার্সেন্ট ইনটু কি 10, বুঝছি কিনা। তাহলে মুখস্থ কি করবা, আচ্ছা হ্যাঁ শুধু করে লিখে দিই, তাহলে 1 সমান সমান পার্সেন্ট বা 10%, যার সহজ করে আমরা পড়ি না, তাহলে 1 সমান সমান 10%, সূত্র এর মধ্যে 10% ভাগ হচ্ছে m, তাহলে পার্সেন্টের সাথে 10 গুণ হবে সব সময়। তাহলে এটা শতকরা আর হচ্ছে ঘনমাত্রার মধ্যে সম্পর্কের একমাত্র সূত্র। এটাই তোমার কাছে যদি ঘনমাত্রা চাই তুমি এটা ফেলাবা, তোমার কাছে শতকরা চাই তুমি কি ফেলাবা, এই যে এটা এখানে নিয়ে আসবা, শতকরা চাইছে তখন তুমি কি করবে, পার্সেন্ট এই পাশে নিয়ে আসবা, তাহলে আর গুণ হবে sn, নিচে যাবে 10, তাহলে তোমার দুইটাই করার দরকার আছে, তুমি সূত্র কয়টা করবা, একটা, সূত্র কয়টা করবা, একটা। আচ্ছা এখানে ঘনত্ব রো এর একটা ব্যাপার আছে, ওগুলো ইঞ্জিনিয়ারিং এ বেশি আসে, আমার ডিউটিতে আসে না তো ওগুলা, তো ইঞ্জিনিয়ারিং এ বেশি আসে, ঢাবিতেও আসে না নরমালি, এত ভার্সিটি কোশ্চেন গুলো তো আসে না। তারপর আমি একটু একটা জিনিস বলে দিই, যদি রো থাকে, রো সবসময় উপরে গুণ হয়, রোটা কি হবে, গুণ হবে, হ্যাঁ। তো এটা একটু মাথায় রেখো, তাইলেই হবে আপাতত, ওটা আমি ওদিকে যাইনি, যতটুকু দরকার ততটুকু করাচ্ছি। তাহলে এটাই তোমার সূত্র, তাহলে এটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, এটা কিন্তু কি করা যাচ্ছে, চেঞ্জ করা যাচ্ছে। তাহলে শতকরা ঘনমাত্রার সূত্র একটা, ppm এর তিনটা জিনিস দেখতে পারো, ppm এর একক খুবই গুরুত্বপূর্ণ, ppm এর এককটাও তুমি যদি বুঝো তাহলে তুমি কি করতে পারো, সকল ম্যাথের অ্যান্সার করতে পারবে। তাহলে চলো আমরা যদি একটা ম্যাথ দেখি, ঠিক আছে। আচ্ছা এই যে একটু পড়বা, হ্যাঁ একটু পড়বা, বায়ুর ক্ষেত্রে ওটা ppm b প্রকাশ করা হয়, ppm b দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা একটু দেখো, এটা পানিতে অক্সিজেন নির্ভর, তাপমাত্রা নির্ভর অক্সিজেন দ্রাব্যতা বোঝায়, কি বলছেন মুখস্থ বিদ্যা কিছু বিষয় আসবে, যেমন 0 ডিগ্রি সেন্টিগ্রেড 14.6 ppm হয়, 35 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা তো তুমি করতে পারবে না, এটা কোনো অপশন নেই তোমার কাছে করার, এর জন্য এগুলো একটু দেখে দিবে, হ্যাঁ আর্সেনিকের ক্ষেত্রে এগুলো তো হয়। আচ্ছা আমি কি বলছি, তিনটা সূত্রের ক্ষেত্রে দেখো কি কি দেয়া আছে। এই একটা হচ্ছে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ওই দ্রবণের ঘনমাত্রা ppm এ কত চাইছে, ppm এ। তাহলে কি দেওয়া আছে, তোমার ভর দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে। সূত্র কি, লাস্টেরটা, সূত্র কি লাস্টেরটা আমরা কি করছিলাম, w ভাগ হচ্ছে কি v, এটা ml এককে, এটা কি গ্রাম এককে, ইনটু হচ্ছে কত 10 টু দি পাওয়ার 6, তাহলে বসায় এটা 5 ভাগ হচ্ছে কত 100 ইনটু হচ্ছে কত 10 টু দি পাওয়ার 6, তাহলে কত হয় 5 ইনটু 10 টু দি পাওয়ার 4, 2 শূন্য কাটা, তাই না, ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়ে যাবে কথা, তাই না। আচ্ছা পার্সেন্টেজ, যদি কোনো পার্সেন্টেজ থাকে, সূত্র কি বলছি, পার্সেন্টেজ মানে কিন্তু একই সূত্র, কিন্তু সূত্র যাওয়ার দরকার নাই। পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ যা থাকবে 2.55 ইনটু 10 টু দি পাওয়ার 4, পার্সেন্টেজ সূত্র কি 10 টু দি পাওয়ার, সেটাই অ্যানসার তোমার, এক লাইনের অ্যানসার। পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ ইনটু 10 টু দি পাওয়ার 4, বুঝছি, পার্সেন্টেজ হবে কি 10 টু দি পাওয়ার 4, এটাই অ্যানসার। শতকরা আয়তন পদ্ধতিতে, ঠিক আছে, বিবি পদ্ধতিতে একই কথা, আয়তন পদ্ধতিতে কোনো কথা না, একই সিস্টেম একইভাবে করলেই হবে। অ্যালকোহলের বোতলে 70% প্রতীক দেয়া, বিবি দেওয়া মানে কি, রাবিং অ্যালকোহলে থাকে, এটা দেখবা রাবিং অ্যালকোহলে এটা থাকে। এই যে ppmv পার্টস পার মিলিয়ন বাই ভলিউম, এটা বায়ুমণ্ডলের জন্য, ভলিউম এটা কি ppmv বায়ুমণ্ডলের জন্য, এটা করবা, হ্যাঁ গ্যাসীয় পদার্থ সূক্ষ্ম কঠিন বস্তুকে আমাদের ঘনমাত্রা প্রকাশের ক্ষেত্রে ppmv প্রকাশ করা হয়, সেটা একটু কি করে একবার দেখে রাখবেন। আচ্ছা এই গ্রাম এলাকার পরিষ্কার বায়ুতে ppmv হচ্ছে কত 0.05, ঠিক আছে, পরিমাণ টক্সিক কার্বন মনোক্সাইড গ্যাস থাকে, নরমাল ব্যাপার।
গ্রাম অঞ্চলে বায়ু দূষণ কম না, তাই না? কম। গ্রামের মানুষ সহজ সরল হয়, কূটনীতি মানে ঝামেলা জমেলা নাই, বিশেষ করে শিল্পক্ষেত্র নেই আর কি। কিন্তু শহরের ক্ষেত্রে দেখো এটা মান 50, কত বেশি। কারণ শহরে বিভিন্ন শিল্পক্ষেত্র আছে, বিভিন্ন দূষক এখান থেকে নির্গত হয়, যার কারণে ঝামেলাগুলো হয়। এই যে পার্সেন্ট আছে, তাহলে কি হবে 5 ইন্টু পার্সেন্ট ইন্টু 10 টু দি পাওয়ার কত 4, শেষ, শেষ। বুঝছি? আচ্ছা, মূল ভগ্নাংশ রিলেটেড ম্যাথ, মূল ভগ্নাংশ রিলেটেড ম্যাথ এগুলো আসে না, আবার ওইগুলো হচ্ছে দরকার নেই। তারপর আমি এর আগের ক্লাসে পড়াইছি মূল মানে উপরে নিজের মূল, নিচে মোট মূল। মূল ভগ্নাংশ মানে কি এখানে দেখার কিছু না, আমি কি করাইছি নিজের মূল ক্লাসে করাইছি, কারণ মোট মূল, মোট মূল, ঠিক আছে? দ্রবক প্লাস দ্রাবকের মোট মূল, মোট মূল মনে রাখবে, তাই লিখলাম। মূল ভগ্নাংশ পার্সেন্টেজ মানে 100 দ্বারা গুণ, কিচ্ছু না। ধরো মোলারিটির শতকরা হারে পারস্পরিক রূপান্তর, এখানে এত রূপান্তর কিছু দেখার দরকার নেই, ঠিক আছে? রূপান্তর গুলো আমরা কিভাবে করবো, জাস্ট সূত্র যেগুলো করছে ওগুলো এখানে দেখার কিছু নেই, জাস্ট সূত্র দেখবো, তাই হয়ে যাবে। কি বলছে, পয়েন্ট এত মোল দ্রবণের ঘনমাত্রা শতকরা এককে প্রকাশ করো। দেওয়া আছে ঘনমাত্রা, চাইছি শতকরা, কিন্তু সূত্র আমি তোমার একটাই করেছি, এই যে 10%। সূত্র কি বলছি, 10% ইনটু m, কিন্তু চাইছে পার্সেন্ট, তাহলে পার্সেন্ট এই পাশে নিয়ে নাও। তুমি যদি দুইটাই মুখস্থ করে 100 পাস বাঁচতে পারে, তুমি যদি একটার স্ট্যান্ডার্ড ধরে রাখো পরে নিয়ে দাও, তাহলে আর ঝামেলা বাঁচবে না। তাহলে sm ভাগ হচ্ছে কত হবে 10, কত ঘনমাত্রা দেওয়া আছে 1, যে 0.1 sm m এই স্পিয়ার 36 হচ্ছে কত 5, আর নিচে হচ্ছে কত 10। 10 দ্বারা ভাগ করলে বুঝাই যাচ্ছে দশমিক 1 ঘর যাবে, এই যে এই দশমিক এখানে আসবে, আর এটা হচ্ছে দশমিক দ্বারা গুণ, দশমিক দ্বারা এটা মানে 10ই। আচ্ছা, তাহলে কি হবে, দশমিক দ্বারা এটা গুণ করলে এখানে আসবে, তার মানে বুঝাই যাচ্ছে 0.365, ঠিক আছে? 0.365, এটা হচ্ছে কি, এটা ক্লিয়ার, এটা এই 0.36%, ঠিক আছে? আশা করি এগুলো পারবা। আচ্ছা, আরেকটা দেখি আমরা, যদি এটা 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 ইম্পর্টেন্ট অনেক, মানে এগুলাই আসে, এগুলাই আসে, মানে এগুলাই চলে আসবে, একটু ভূ দেখবো কম করে, বুঝলি 18 বেশি এইটাই আসছে, ঠিক আছে? জাহাঙ্গীর, তাহলে দেখো এটা এটা শুধু আবার ভালো কথা, জাহাঙ্গীর না মেডিকেল জায়গায় কি দিবা, একটু ভূ কম করবে, খুব কম করবে। তাহলে দেখো 0.1, ঠিক আছে? এইটা কি কিসে দেওয়া আছে, মোলার দেওয়া আছে, শতকরা এককে দিয়েছে, তাহলে পার্সেন্টেজ ইনটু হচ্ছে কত sm ভাগ হচ্ছে কত 10, ঠিক আছে? s এর ভ্যালু হচ্ছে কত 0.1 ইনটু হচ্ছে m, সোডিয়াম কার্বনেট 106 ভাগ হচ্ছে 10, বুঝছি? তাহলে প্রথমত 10 দ্বারা ভাগ করলে দশমিক এখানে আসবে, আর গুণ করলে তাহলে এখানে আসবে, মানে এই দশমিক দ্বারা গুণ করলে 1.06, ঠিক আছে? আশা করি এগুলো আমরা পারবো, তাই না? পারার কথা, একদম সিম্পল সিম্পল ম্যাথ। আচ্ছা, পার্সেন্টেজ থাকলে ঘনমাত্রা কেমনে, এটা তো আরো সহজ। এই যে এই মান চলে আসবে ডিরেক্ট, এটাই আসবে পরীক্ষায়, এই মান ডিরেক্ট চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি এটা কি করবে, তুমি জাস্ট কি করে দিবা, পার্সেন্ট 10% বুঝি, 10% পার্সেন্টের ভ্যালু হয় কত 10ই দেওয়া। আচ্ছা, তাহলে কি 10 মানে 10, নিচে হচ্ছে 106, তাহলে উপরে কত, উপরে 100, নিচে হচ্ছে 106। তাহলে বড় জিনিস দ্বারা ভাগ করলে সবসময় ভ্যালু 1 এর চেয়ে কম হয়। তাহলে 106 দিয়ে যদি তুমি 100 এ ভাগ করো, চোখ বন্ধ করে বোঝা যাচ্ছে 1 এর চেয়ে কম হবে, তাই না? 1 এর চেয়ে কম হবে, তাহলে 9 পয়েন্ট সামথিং হবে, এই 0.9 হবে, এইটুকু তো বোঝা যাচ্ছে 0.9, ঠিক আছে? আর বাকিটা তো অনেক একটু হিজিবিজি, এর জন্য এটা একটু দেখে রাখবেন 0.94, 0.9 কত হয় 4, ঠিক আছে? এটা ওকে। চলো আরেকটা ম্যাথ আসছে, এটা একটু দেখি। এখানে যেহেতু ঘনত্ব জাহাঙ্গীরনগর 20-21 সালে আসছে, ঘনত্ব রিলেটেড ব্যাপার আছে, এর জন্য পার্সেন্টেজ দেওয়া আছে, সেম ভাবে জাস্ট একটা খালে ঘনত্ব দেওয়া আছে, জাস্ট কি দেওয়া আছে, ঘনত্ব, মোলারিটি কত। তাহলে আমি বলছি কিচ্ছু না, জাস্ট ঘনত্বের উপরে গুণ করবা, ঘনত্ব সবসময় উপরে গুণ, এত দেখার দেওয়ার কিছু নেই, দ্রবের না দ্রবণের এগুলো এত পেঁচে যাওয়া দরকার নেই আপাতত তোমার, তুমি জাস্ট মনে হয় উপরে গুণ হবে। তাহলে কি কি চাইছে, মোলারিটি কত, তাহলে s সমান সমান পার্সেন্ট ইনটু হচ্ছে কত 10, তাহলে পার্সেন্ট কত দেওয়া আছে 10%, পার্সেন্ট দেওয়া আছে 25, ইনটু ঘনত্ব উপরে যাবে 1.1783, নিচে আণবিক ভর 98, আণবিক ভর কত 98, ঠিক আছে? এটার তলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে তোমার এই। তাহলে এখন তুমি এটা কিভাবে আমরা করতে পারি, দেখো নিচে 98 ধরে করতে গেলে কিন্তু তোমার টাইম লাগবে, তোমার কষ্ট হবে। 98 এটা 100 ধরো, 100 ধরো, তাহলে কিন্তু একটু সহজ হয়ে আসছে, ঠিক আছে? 100 ধরলেই সহজ হয়ে আসছে, তাহলে 100 কাটা, ঠিক আছে? 25 তুমি কাটা কত 0.25, কত 0.25, তাহলে 0.25 আর হচ্ছে 0.1, এই দুইটার গুণ করলে কিন্তু ব্যাপারটা তোমার হয়ে যাবে। বা তোমার যদি মনে হতে পারে যে এই যে 0.1 এটার গুণ করতে তোমার কষ্ট হবে, ঠিক আছে? এটার গুণ করতে তোমার কষ্ট হবে, তাহলে তুমি এটা 10 ধরে করো, 10 ধরে করো, তাহলে 10 ধরে যদি করে দশমিকটা তুলে দাও, দশমিকটা তুলে, দশমিক তোলার জন্য যেখানে দশমিক তুলবো তার উল্টা পাশে হয়, 1 নিচে দিছি, দশমিক তোলার জন্য 1 নিচে দিছি, কয় ঘর দশমিক তুলছো, 1 ঘর দশমিক তোলো, বুঝতে পারছি? তাহলে একটা শূন্য দিব, তাহলে আমরা এটা লিখতে পারি যে 1 মানে কত 11 দশমিক কত 78, বুঝতে পারছি?
তাহলে 11 দিয়ে প্রশ্ন লিখলে 10 ধরে 2.5 দিয়ে করো, তাহলে 10 যোগ 20, তাহলে 25 এর কাছাকাছি একটা ভ্যালু আসবে। সেটা আবার যদি ভাগ করো তাহলে কত, 10 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে কত, 25 2 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসবে, বুঝছি? 2 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসবে, ঠিক আছে? আচ্ছা, ওই অ্যারাউন্ড 3 তে আসছে, কারণ এটা আমরা 10 ধরছি, বা তুমি 11 ধরে বললে তো সমস্যা নেই, এখন তো গুণ করার কথা, ঠিক আছে? দেখো এটা দশমিকের গুণগুলো যদি কেমন হবে, এটা যদি ফুল 11 ধরো, ঠিক আছে? সিস্টেমটা হচ্ছে এটা ফুল 11 ধরলাম, ঠিক আছে, ইনটু, ঠিক আছে, দশমিকের গুণগুলোর সিস্টেমটা হচ্ছে 2 এর সাথে একবার গুণ করবা, বুঝছো? আবার 2.5 এর সাথে একবার গুণ করবা, 2 এর সাথে একবার গুণ করলে 2, এই দশমিকটা যে কোনো একটা দশমিক থাকলে এর মাঝখানে প্লাস দিছি, তার সাথে 11 ইনটু হচ্ছে কত, 5 আর কি, 11 ইনটু 5। তাহলে এখন যে ভ্যালুটা পাবো, এটা 11 দুগুণে 22, ঠিক আছে? 5 11 কত হয়? এইভাবে তুমি যদি করো তাহলে এক্সাক্ট একদম কাছাকাছি যেতে পারবে, বুঝতে পারছি? তাহলে এগুলা প্র্যাকটিস করবা। তাহলে আমি কি বলছি যে কিচ্ছু বোঝার দরকার নাই, ঠিক আছে? কোনো কিছু তুমি ধরো জানো না, যদি ঘনত্ব থাকে, ঘনত্ব যা মধ্যে তাই থাকুক সবসময় করে গুণ হবে, আর যদি 2 ঘনত্ব থাকে 2টাই উপরে গুণ হবে, এত বোঝার দরকার নেই, ঠিক আছে? দ্রবের না দ্রবণের চিন্তা করার দরকার নেই, ঘনত্ব থাকলে কি হবে, সবসময় কি হবে, উপরে গুণ হবে। ক্যালকুলেশন সবসময় পূর্ণ সংখ্যা ধরবা তাইলে হবে, ক্যালকুলেশন পূর্ণ সংখ্যা ধরলে তাইলে হয়ে যাবে। আর তাহলে পিপিএম সবকটা রিলেটেড এই ম্যাথই আছে, এর বাইরে ম্যাথ নাই, ঠিক আছে? এগুলা করলেই হয়ে যাবে। পিপিএম এর একক রিলেটেড কিছু পরিবর্তন, এটা একটু দেখতে পারো, এই যে এটা ভাইয়া একটু বুঝাই দেখতে চলো আরো সহজ হয়ে যাবে। তাহলে পিপিএম সমান কি হয়, দুই ভাবে প্রকাশ করা যায়, কয়ভাবে, দুই ভাবে একটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার। আমি এর আগে কিন্তু তোমাদের করাইছিলাম 1 লিটার সমান 1 কেজি, তাই? আচ্ছা, ওকে, তাহলে মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে মিলিগ্রাম পার লিটার আর ধরো মিলিগ্রাম পার কেজি, আবার আমি তোমাদের পড়াইছিলাম 1 গ্রাম সমান 1 ml, পড়াইছিলাম কি না? কি লিখলাম 1 ml, এইটুকু পড়াইছিলাম কিন্তু আগের ক্লাসে। এখন দেখো মিলিগ্রাম পার লিটার, তাই তো? এখানে দেখো তুমি মিলিগ্রাম, ঠিক আছে, তুমি যদি চেঞ্জ করো, দেখো মিলিগ্রামে চেঞ্জ করে তুমি মাইক্রোগ্রামে নিলা, কি করছো? মিলিগ্রামে চেঞ্জ করে তুমি মাইক্রোগ্রামে দিছো, মানে তুমি ছোট একক থেকে আরো ছোট একক গেছো, 1000 কমছো, ঠিক আছে? মিলিগ্রাম থেকে মাইক্রোগ্রাম গেছো মানে আরো ছোট একক গেছো, কতটুকু ছোট, 1000, তাই না? আচ্ছা, তাহলে লিটারে তুমি সেম ভাবে 1000 কমবা, 1000 কমলে কত হয়, 1 লিটার সমান কত ml, 1000 ml, তাই না? তাহলে লিটারের ছোট একক কোনটা, ml, মিলিগ্রামের ছোট একক মাইক্রোগ্রাম, লিটারের ছোট একক ml, তাহলে এখানে কি হবে, মাইক্রোগ্রাম তখন লিখবে পার ml হবে। তাহলে মিলিগ্রামে তুমি যদি মাইক্রোগ্রামে নাও, কেজি ছোট একক কোনটা, এই যে গ্রাম, কেজি ছোট একক কোনটা, গ্রাম, তাহলে এখানে গ্রাম পার, মানে পার গ্রাম হবে, বুঝছো কিনা? কি হবে, পার গ্রাম হবে, ক্লিয়ার? এটাতেও এটা ছোট একক মাইক্রোগ্রাম, কেজি ছোট একক হচ্ছে কি গ্রাম, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে মিলিগ্রাম ছোট একক মাইক্রোগ্রাম, লিটার একক হচ্ছে ml, কেজি একক হচ্ছে গ্রাম, যা আছে তাই। তাহলে এই চারটা জিনিস আসলে একই জিনিস, তুমি যদি একটু মাথায় রাখো তাইলে দেখবা এই চারটা তুমি কি করতে পারবা, ঠিক আছে? কোনটা চেঞ্জ করবো কিভাবে বুঝছি আমি, তাহলে কেজি অর্ধেক কমাইছো, 10⁻³ কমাইছো, তাহলে গ্রাম হয়েছে, মিলিগ্রামে মাইক্রোগ্রাম হয়েছে, লিটারে তাহলে কি হবে, ml হবে, কারণ লিটারের সাথে কি 1000 সম্পর্ক কার, ml, বা লিটারের ছোট একক হচ্ছে ml, ঠিক আছে? এগুলো বলে ফেলছি, এটা মূল সংখ্যা লিটার, এগুলো একটু নিজে দেখে নিবা, হ্যাঁ? এই যে এইটা তো ইম্পর্টেন্ট আসতে পারে। দ্রাব্যতা দেওয়া আছে, আচ্ছা দ্রাব্যতা যে কোনো ঘনমাত্রা কি কথা, ঘনমাত্রা কিন্তু একটু ডিফারেন্স আছে, সেগুলো আমরা দ্রাব্যতা চ্যাপ্টার জয় করবো, হ্যাঁ? দ্রাব্যতা মানে স্পেশাল টাইপের ঘনমাত্রা, ঠিক আছে? পিপিএম এর কত, তাহলে ঘনমাত্রা দেওয়া আছে, পিপিএম বের করতে পারি, বললাম সূত্র কি, ms ইনটু হচ্ছে কত, 10⁻³ কিচ্ছু না, জাস্ট m এর মান কত, 32 ইনটু s এর মান কত, 2.3 ইনটু 10⁻⁴ ইনটু 10⁻⁻³ তাহলে বোঝাই যাচ্ছে কত হবে, 32 ইনটু 2.3 ইনটু হচ্ছে কত, 10⁻⁴ 10⁻⁴। তাহলে এটা জাস্ট করলেই কি করবা, পেয়ে যাবে। করতে পারবা না? পারবা, তুমি তো ট্যালেন্টেড, পারার কথা, পারবা না? আর ট্রাই করবা, পেয়ে যাবে। ওকে, ঠিক আছে? এই হচ্ছে ম্যাথ রিলেটেড যে ব্যাপারগুলো ছিল, এখন মোটামুটি সব ম্যাথই তোমার ভার্সিটিতে যেগুলো আসবে, আসার মতো ম্যাথ মোটামুটি তুমি সবগুলাই পারবা আশা করা যায়, ঠিক আছে? আশা করি পারবা আমরা। এখন সব যেটি পড়তেছি এই পাশে, এটা সব শেষে আমরা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পড়াতে পড়বো। এই চ্যাপ্টার অনেকগুলো জিনিস আছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবই এই চ্যাপ্টার, 3-4টা জিনিস সবই ইম্পর্টেন্ট, কিন্তু বুঝলে পড়া নাই বলে চলে। সবচেয়ে যে সহজ চ্যাপ্টার হচ্ছে এটা, যদি ম্যাথ গুলো তুমি বুঝো। আমি কি দ্রবণের লঘুকরণ সূত্র, দ্রবণের কি লঘুকরণ সূত্র, তাহলে লঘু কেমনে করবা, পানি হইলে
তাহলে একটা জিনিস লঘু করার সিস্টেমে কি পানি দেবে, পানি দিলে লঘু হয়, পানি ঢাললে কি হয়, লঘু হয়। এটা সূত্র কি, সূত্র আমরা ছোটকাল থেকে পড়ছি, S1 V1 তুমি যেমন পড়ছো, বা S2 V2, S2 V2, বুঝতে পারছি? আচ্ছা তাহলে কখন তুমি লঘুকরণ সূত্র ইউজ করো, যদিও এটা দরকার নেই, তারপর আমরা জানবো শুধুমাত্র অ্যাসিড, ঠিক আছে, অথবা কি থাকবে, শুধুমাত্র ক্ষার থাকবে, মানে যেকোনো একটা থাকবে ক্ষার, তাহলে অ্যাসিড বা ক্ষার একটা থাকবে, তাহলে শুধুমাত্র অ্যাসিড বা শুধুমাত্র ক্ষার থাকবে, একসাথে দুই অ্যাসিড বা দুই ক্ষার থাকবে না, বা অ্যাসিড ক্ষার দুইটা থাকবে না, তাহলে একটা থাকবে আর কি, কথা একটা থাকবে, একটা হয় অ্যাসিড থাকবে না হয় ক্ষার থাকবে, সাথে আরেকটা সবসময় পানি হবে, কারণ লঘু তুমি কারে দিয়ে করো, পানি দ্বারা করবাই। তাহলে এটা আসলে একভাবে করলে আমরা জানি N1 সমান N1 বুঝছো, N2 এখান থেকে একটা হবে অ্যাসিড বা ক্ষারের, আরেকটা সবসময় কি পানি, আরেকটা সবসময় কি পানি হবে, সবসময় কি হবে, পানি হবে। তাহলে কিছুই না, জাস্ট একটা ম্যাথ করলে তুমি বুঝে পাবো, ঠিক আছে, একটা ম্যাথ করলেই বুঝে পাবো। আচ্ছা কোন ম্যাথ করবা, কোনটা করতে মন চাই? আচ্ছা প্রশ্ন মতে আচ্ছা 500 ml 0.25 m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি এত করতে কত ml পানি যোগ করতে হবে, ঠিক আছে, বা উপরে 50 ml এত রূপান্তর করতে কত ml পানি যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি, এই একটা তুমি S1 ধরো, এটা তো V আর ml আইকন, তাহলে এটা V1, এটা হচ্ছে S1, তাহলে এটা হচ্ছে S2, এই কত ml পানি, এটা হচ্ছে V2, ঠিক আছে। তাহলে চোখ বন্ধ করে বেরিয়ে যাবে, ক্যালকুলেশন পারবে না, পারবে না, ক্যালকুলেশন পারবি না, অ্যাসিড বা বেসের যে কোনো একটা থাকবে, আচ্ছা অ্যাসিড বা বেসের যে কোনো একটা থাকবে, আচ্ছা তাহলে কি যে কোনো কি থাকবে, একটা থাকবে, তাহলে আমরা কি দেখবো যে S1 V1 সমান S2 V2, তাহলে V2 টা এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে S1 V1 ভাগ হচ্ছে কি S2, ঠিক আছে। আচ্ছা S1 এর ভ্যালু হচ্ছে কত, 0.5 ইনটু V1 এর ভ্যালু হচ্ছে কত, আচ্ছা V1 এর ভ্যালু কত 50 ভাগ হচ্ছে কত S2 এর ভ্যালু কত 0.01, ঠিক আছে। এটাই তো, এটা কিভাবে করতে পারি আমরা, কিভাবে করতে পারি, আমি কি একটু আগে কি শিখাইলাম, ঠিক আছে, যে দশমিক যদি তুমি তুলতে চাও, ঠিক আছে, তাহলে যেখানে দশমিক তুলবা তার উল্টা পাশে এক দিবা আগে দশমিকের জন্য, কয় ঘর তুলতে চাও, এক ঘর দুই ঘর, তাহলে এক দুই ঘর অত করে শূন্য দিবা, উপরে 100, ঠিক আছে, এটা মানে কি উপরে 100। আচ্ছা আরো সহজ করতে পারি আমরা, ঠিক আছে, এই যে দেখো কত আছে 0.5 আছে না, 0.5 মানে কত, হাফ না, এক দ্বারা 2 এর ভাগ করলে কি হয় 0.5 পাই আমরা, তাহলে কিন্তু আরো সহজ, উপরে 50 থাকলো নিচে 2 রেখে দাও, তাহলে 0.5 হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো ভাগ করে দাও, তাহলে শেষ, বুঝছি না, বুঝছি। তাহলে 2 দ্বারা 100 ভাগ করলে 50, 5 5 কত হয় 25, তাহলে হচ্ছে 2500, ঠিক আছে, কত হবে 2500, পারবা 2500। কিন্তু তোমার একটা আইটেম দেয়া ছিল, আইটেম কি কতটুকু যোগ করতে হবে, তার মানে কত আছে কত হবে সেটা চাইবে, কতটুকু যোগ করতে হবে, যে এতে কতটুকু যোগ করতে হবে, ঠিক আছে। তুমি পাইছো 2500, ঠিক আছে, কিন্তু তোমার 50 আগে থেকে তোমার ছিল কি 50, এটা না, এই যে 50 তোমার ছিল একই না, তাহলে কি করতে হবে, যেটা ছিল এটা বাদ দাও, তাহলে তো বুঝতে হবে কতটুকু ঢালতে হবে, তোমার নতুন করে কতটুকু যোগ করবা, তাহলে কত 2500 থেকে বাদ দিলে যেটা আছে 50 বাদ দাও, 2450 হবে, আশা করি পারবো। তাহলে এটা কখন আমি করবো, শুধু অ্যাসিড বা শুধু বেস থাকলে, ঠিক আছে, একসাথে অ্যাসিড খায় সবকিছু থাকলে তো আমরা